আসসালামু আলাইকুম, সবাই কি ভালো আছো? আচ্ছা, আমরা এর আগে বেসিক্যালি আমরা রেডিওলজি নিয়েই কথা বলছি অনেক সময়। এর আগে একটা ক্লাসে আমরা বিভিন্ন সিস্টেমের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড রেডিওলজিক্যাল ফাইন্ডিংস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং তার মধ্যে মূলত ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের অনেকগুলো ডিজিজ। আজকে আমরা কিছু প্রবলেম আছে যেগুলো ইজ রিলেটেড উইথ এলিমেন্টারি সিস্টেম, কিছু কিছু মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এবং এন্ডোক্রাইন এবং মিসেলেনিয়াস, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ওকে, so the first case we are going to discuss about a newborn who presented with respiratory distress and frothing and bubbling at mouth after birth. তো আমরা যদি সোজা বাংলায় বলি, এই বাচ্চাটা জন্মের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটার মুখ দিয়ে এরকম ফেনা বেরোচ্ছে এবং সেগুলো বাবল মতো, হ্যাঁ, এবং তার সাথে এখন একটা শ্বাসকষ্ট হচ্ছে। আমরা এখানে কি চিন্তা করব? সো সো লালা মানে এই যে ফ্রদিং, এটা লালা বেরিয়ে আসছে। সো ইটস এ সেক্রেশন ফ্রম দ্য সোয়েট গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ডস। তো স্যালিভারি গ্ল্যান্ডস থেকে যদি এটা বের হয়, সাধারণভাবে এটা আমরা খেয়ে ফেলি এবং বাচ্চারাও গিলে ফেলে। কিন্তু যদি কোনো সময় এটা এরকম দেখা যায় যে ইট ইজ কামিং আউট অফ মাউথ, সো দ্যাট ইজ কল্ড ফ্রদিং, এবং এরকম বাবল যদি থাকে, তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য জিআই ট্র্যাক্ট। আপার জিআই ট্র্যাক্টে কোনো একটা সমস্যা হচ্ছে, যেটা গিলে ফেলার পরেও যাচ্ছে না নিচের দিকে। তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে। এবং এক্সরে চেস্ট আমরা যখন করলাম এই বাচ্চাটার, দেখা গেল যে আমরা এটা দেখার জন্য তখন একটা এনজি টিউব দেওয়া হলো। এনজি টিউব দেওয়া গেল, ইটস জাস্ট কয়েলিং ইট আপ। এবং এখানে দুটো এক্সরে আছে, দুটো এক্সরে এর ভিতরে এখানে দেখা যায় যে কিছু গ্যাস শ্যাডো আছে, কিন্তু এই এক্সরেতে কিছু গ্যাস শ্যাডো নাই। তো কয়েলিং আপ অর্থাৎ এই এনজি টিউবটা নিচের দিকে স্টোমাকের মধ্যে ঢুকে নাই, এটা বেরিয়ে গেছে। সো হোয়াট ইজ দ্যাট কল্ড? ইট ইজ কল্ড অ্যাট্রিশিয়া ইন এসোফেগাস, এসোফেজিয়াল অ্যাট্রিশিয়া. So many times we can come across with children with esophageal atresia, এবং এরকম ফ্রদিং নিয়ে আসলে কিন্তু আমাদের সাসপিশনের মধ্যে নিয়ে আসতে হবে যে সত্যিকার অর্থে কোনো অবস্ট্রাকশন আছে কিনা আপার জিআই ট্র্যাক্ট, পার্টিকুলারলি এসোফেগাস। এই কয়েলিং আপ থাকার পরে এখানেও আমরা দেখছি কয়েলিং আপ। তো এইখানে আমরা দুটো পেশেন্টের দুটো এক্সরে দিয়েছি। একটা পেশেন্ট এক্সরেতে দেখা যায় এখানে গ্যাস আছে, অর্থাৎ এসোফেজিয়াল অ্যাট্রিশিয়া আছে, কিন্তু এর সাথে একটা ট্রাকিয়ার একটা ফিস্টুলা হয়তো আছে, ট্রাকিও এসোফেজিয়াল ফিস্টুলা। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের যে লেভেলেই থাকুক না কেন, এটা আমাদের একটু মাথার মধ্যে চিন্তায় রাখতে হবে। এটা ইভেন এমবিবিএস লেভেলে হোক, চিন্তা করতে তো দোষ নাই। ম্যানেজমেন্ট হয়তো আমরা জানবো না, কিন্তু আমরা ক্লিনিক্যাল সাসপিশনের মধ্যে আমরা রাখবো, এবং সেই রাখার মধ্যে এটা হলো এসোফেজিয়াল অ্যাট্রিশিয়া উইথ ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। এখানে দেখা যায় যে নাড়ির মধ্যে কোনো ইয়ে নাই, এটা সিম্পল এসোফেজিয়াল অ্যাট্রিশিয়ার মধ্যে তো গ্যাস থাকে, সেই গ্যাস লোয়ার এন্ড মানে এসোফেগাসের সাথে কোনোভাবে কমিউনিকেট করে, তাহলে ট্রাকিয়ার গ্যাসটা এসোফেগাস দিয়ে নাড়ির মধ্যে আসতে পারে। তো এখানে সেটা নাই। তাহলে এই জিনিসটা হলো যে যদি কোনো বাচ্চার এরকম ফ্রদিং যদি থাকে, তাহলে আমরা চিন্তা করব কোনো অবস্ট্রাকশন। তাহলে কেন রেসপিরেটরি ডিস্ট্রেস হলো? রেসপিরেটরি ডিস্ট্রেস হলো বিকজ এই যে ফ্রদিং যেটা আসছে, এটা মুখের ভিতরে জমতে জমতে এটা কোনোভাবে যদি দেখা যায় যে বাচ্চা গিলে ফেলার সময় তো নিচের দিকে যাচ্ছে না, তাহলে এটা মুখের মধ্যে আছে, এবং সেটা যদি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢুকে যায়, সো দেয়ার ইজ অ্যাসপিরেশন। এবং এই এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ সাম অপাসিটি। হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যালো, ক্লিয়ার স্যার? জি স্যার, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই এক্সরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ সাম অপাসিটিস ইন দ্য রাইট লাং। এটা ইন্ডিকেট করছে যে সাম অফ দিস স্যালাইভা instead of going down in the esophagus, এটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে লাংসের ভিতরে ঢুকে গেছে।
So there is aspiration pneumonia. Because of this aspiration of the saliva into the right lung, patient is presenting with respiratory distress. তাহলে এখানে আমরা তিনটে জিনিস আমরা দেখলাম। একটা হলো এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, যেটা কয়েলিং আপ হয়ে গেছে। এই এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্যাস এখানে চলে এসছে। সো যদি এই এসোফ্যাগাসের সামনে তো ট্রাকিয়া থাকে, এখানে সেটা দেখা যায় না, কন্ট্রাস্ট এক্সরে করলে হয়তো দেখা যেত। তার সাথে এসোফ্যাগাসের একটা কমিউনিকেশন হয়েছে, যে কমিউনিকেশনের মাধ্যমে ট্রাকিয়াল গ্যাসটা এসোফ্যাগাসের লোয়ার এন্ড দিয়া স্টোমাক হয়ে নাড়ির মধ্যে চলে আসছে। আর এই যে স্যালাইভা যেটা মুখের মধ্যে ছিল, সেটা আলটিমেটলি সাম অফ ইট এন্টার্স ইনটু দ্য রাইট থ্রু রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইনটু দ্য লাংস। So that is called aspiration pneumonia. So এটা diagnosis হলো esophageal atresia with tracheoesophageal fistula and right sided pneumonia. তো এটা কি জিনিস? It's the commonest congenital anomaly of esophagus. প্রতি 10,000-এ প্রায় 2টা বাচ্চা এটা হতে পারে। প্রতি 10,000 ডেলিভারিতে 2টা বাচ্চা এরকম হতে পারে। And more than 90% have associated tracheoesophageal fistula. Typically have frothing and bubbling at mouth, যেটা আমাদের পেশেন্টের ছিল। Coughing, cyanosis and respiratory distress is the complication. ফিডিং, যদি এই বাচ্চাকে আমরা ফিডিং দেই তাহলে কিন্তু নিচের দিকে যাবে না, আলটিমেটলি এটা কিন্তু অ্যাসপিরেশনটা বেড়ে যাবে এবং আলটিমেটলি বাচ্চাটা চোকিং হবে, হঠাৎ করে শ্বাস হয়ে মানে মারা যেতে পারে। এই জিনিসটা আমরা খেয়াল করব। তাহলে আমরা আপার জিআই ট্র্যাক্ট এসোফ্যাগাসের ভিতরে একটা কনজেন্টাল ম্যালফরমেশন আমরা শিখলাম উইথ দ্য প্রেজেন্টেশন অফ ফ্রদিং অ্যান্ড বাবলিং অ্যাট মাউথ, এবং তার কমপ্লিকেশন হিসেবে আমরা পাইলাম যে রিগার্জিটেশন অফ হয়েছে এবং সেটা অ্যাসপিরেশন হয়েছে, এবং অ্যাসপিরেশনে আমাদের এই বাচ্চাটার কাপ হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং কখনো কখনো সাইনোসিস হতে পারে। ফিডিং এটা এক্সক্লুড না করে কিন্তু ফিডিং দেওয়াটা খুব ডেঞ্জারাস হবে। দিলে পরে সেটা তো স্টোমাকে যাবেই না, বরং সেটা কিন্তু ঘুরে রিগার্জিটেট করবে লাংসের ভিতরে। তো আমরা এটা এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এবং এটা ইমিডিয়েট সার্জারি করতে হবে বিকজ ইটস এ ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে গেল 1 নম্বর। এই বাচ্চাটা আমরা দেখছি, এই বাচ্চাটা আসছে বরিশাল থেকে। 7 years old boy came with dysphagia and regurgitation of undigested foods, chest pain and weight loss. তাহলে ডিসফেজিয়া মানে এটা খুব ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, ডিসফেজিয়া, এবং খাবার নিচের দিকে যাচ্ছে না, রিগার্জিটেট, যা সে খাচ্ছে সে রিগার্জিটেট করছে। In addition, the patient is having chest pain and gradually the child is losing weight. চেস্ট এক্সরে আমরা একটা প্লেন এক্সরে করছিলাম, সেখানে তেমন কিছু বোঝা যায় না, কিন্তু এখানে এটা ইভালুয়েশন করার সময় যখন আমরা দেখলাম এই বাচ্চাটার ডাই দেওয়া হলো, দেখা গেল যে এই ডাইটা আস্তে 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 এই এসোফ্যাগাসটা সুন্দর একটা আউটলাইন আসছে, কিন্তু একটা লোয়ার এন্ড অফ দ্য এসোফ্যাগাস এখানে একটা ন্যারোয়িং হয়ে গেছে। হোয়াট ইজ দ্যাট কল্ড? এটাকে বলা হয় যে বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স, মানে পাখির ঠোঁটের মতো দেখতে হয়েছে না, বড় বড় এই যে কাকাতুয়া, তারপরে বড় বড় পাখির ঠোঁটটা কিন্তু অনেক সময় এরকম থাকে। তাহলে এটা কি বলা হয়? অ্যাকালেশিয়া কার্ডিয়া, এবং তার প্রক্সিমালি এই এসোফ্যাগাসটা ডাইলেটেড হচ্ছে। কখনো কখনো যদি লং টার্ম হয়, লং কন্টিনিউড হয়, তাহলে দেখা যাবে যে এটা আরো অনেক বেশি ডাইলেটেড হয়ে গেছে। তো এটা যে খুব কমন প্রবলেম তা না, তবে আমরা যেহেতু মানে জিআই ট্র্যাক্টের প্রবলেম নিয়ে আমরা ইনিশিয়াল আলোচনা করছি, সুতরাং কি কি জায়গায় কি কি সমস্যা হতে পারে তার কিছু এক্সাম্পল আমরা বলছি, যদিও সবকিছু খুব কমন না, বাট এটা আমাদের মনের মধ্যে নিয়ে নিলে তো অসুবিধা তো নাই, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি। তাহলে এটা হলো বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স ইন কন্ট্রাস্ট এক্সরে অফ আপার গাট of a child who has been suffering from dysphagia and regurgitation মানে যা খাচ্ছে সেটা মুখের ভিতরে আবার চলে আসছে, এবং এই যে খাবার নিচের দিকে যেতে পারছে না, সমস্ত খাবারটা কিন্তু is being accumulated within the esophagus, এটা স্টোমাকে যেতে পারছে না। এসোফ্যাগাসে এখানে যদি খাবার জমতে থাকে তাহলে কি হবে? এখানে একটা ডিসকমফোর্ট, ফুলনেস হবে, চেস্ট পেন হবে, এবং খাবার যেহেতু নিচের দিকে যাইতে পারছে না, সুতরাং the child has been deprived of nutrients এবং ultimately is losing weight.
সুতরাং অ্যাকালেশিয়া কার্ডিয়া। এখানে অনেক রকম প্রবলেম হয়, তো এখানে হায়াটাস হার্নিয়া থাকে, এটা আমরা অ্যাকালেশিয়া কার্ডিয়ার কথা আমরা বলছি। তো এটা রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল বার্স বিক অ্যাপিয়ারেন্স with dilatation of the esophagus, and this is the diagnostic of esophageal atresia. তো esophageal atresia বিষয়টা কি? সেটা হলো যে ইটস এ মোটর ডিজঅর্ডার। আমাদের এই এসোফ্যাগাসের যে স্মুথ মাসেল থাকে, সেই স্মুথ মাসেলের ডিজঅর্ডার, এখানে পেরিস্টালসিস হবে, ফুড পার্টিকেলস সামনের দিকে প্রপালশন হবে, কিন্তু যদি এই মোটর ডিজঅর্ডার হয় তাহলে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারে যদি রিল্যাক্সেশন হতে হবে, না হলে পরে খাবার তো নিচের দিকে আসতে পারবে, তো এই রিল্যাক্স করে না করলে এটা টাইট হয়ে থাকে। হ্যাঁ, টাইট হয়ে থাকলে পরে খাবার আর নিচের দিকে আসে না, স্টোমাকে আসে না। তো সুতরাং দ্যাট ইজ লস অফ লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্সেশন অ্যান্ড লস অফ এসোফেজিয়াল পেরিস্টালসিস, এবং যেহেতু এটা নিচের দিকে আসতে পারে না, এই পেরিস্টালসিস আর হয় না। So there is functional obstruction of distal esophagus, and that is accompanied by weight loss and chronic cough. Chronic cough কেন হবে? যেখান থেকে কিছু কিছু খাবার আস্তে 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 অ্যাসপিরেট করবে থ্রু ট্রাকিয়া, তো তাতে করে কাশি হবে, ইরিটেশন হবে ইত্যাদি। তো এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তো এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এই পেশেন্টগুলো কিন্তু খুব রেয়ার, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এই বাচ্চাটা আমার কাছে এসেছিল আজ থেকে 8 মাস আগে বরিশাল থেকে, তো তখন তার কাছ থেকে একটা এক্সরে নিয়ে আমাদের এই ডায়াগনোস্টিক করা। তো তাহলে কেস 2 হলো, তাহলে আগেরটা আমরা বলেছিলাম এসোফেজিয়াল অবস্ট্রাকশন, আর এটা হলো অবস্ট্রাকশন এন্ড দ্য লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস। এটা হলো ফাংশনাল অবস্ট্রাকশন বিকজ অফ ফেলিউর টু রিল্যাক্সেশন অফ লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার, and ultimately there is accumulation of food particles, undigested food particles in the esophagus with its dilatation, and some of these food particles may enter into respiratory tract, giving rise to pneumonia, cough like this. Treatment is surgery. এই বাচ্চাটা আমরা দেখি it's a recurrent attacks of vomiting, রিকারেন্ট অ্যাটাকস অফ ভমিটিং, এবং সেই বাচ্চাটার আমরা কন্ট্রাস্ট এক্সরে করে দেখি আপার জিআই ট্র্যাক্ট উইথ এ ওয়াটার সলিউবল ডাই ইন ট্রেন্ডেলেনবার্গ পজিশন। ট্রেন্ডেলেনবার্গ পজিশন মানে আমরা খাড়াইয়ে দাঁড়িয়ে আছি, যদি এবার আমরা খাড়াইয়ে যদি আপসাইড ডাউন করে দেওয়া হয় মেশিনে তাহলে কি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইটা খুব ইজিলি পাস করছে, এই পাস করে স্টোমাকে চলে এসছে, তাহলে এখানে কোনো অবস্ট্রাকশন নাই। আগেরটা আমরা অবস্ট্রাকশন দেখেছিলাম, এখানে কোনো অবস্ট্রাকশন নাই। আর টি পজিশন মানে ট্রেন্ডেলেনবার্গ পজিশন। পজিশনটা হলো যে আমরা যে খাড়িয়ে দাঁড়িয়েছি, এটা যখন মেশিন নিয়ে যখন এক্সরে করা হয় তখন মেশিনটা ঘুরে বাচ্চাটার হেডস ডাউন আপসাইড ডাউন করা হয়, ডাউন করে দেখা যায় যে স্টোমাকের মধ্যে যে ডাই গিয়েছিল তার কতটুকু আবার এসোফেগাসে ফিরে আসছে। তো দেখা যায় পুরাটাই ফিরে আসছে। তার মানে কি, এই যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন, এখানে যে একটা স্ফিংটার একটা কাজ থাকবে, এই পেশেন্টের কিন্তু অনেক সময় দেয়ার ইজ ফাংশনাল লস অফ স্ফিংটার। সো লস অফ স্ফিংটার থাকার জন্য এখানে টু অ্যান্ড ফ্রো মানে স্টোমাকে যেটা আসে সেটা আবার ব্যাক করে এখানে চলে আসে। ব্যাক করে চলে আসলে কি হবে, যে স্টোমাকের ভিতরে তার অ্যাসিডিক এনভায়রনমেন্টে পিএইচ ছিল কম, লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাসে সেখানে পিএইচ বেশি। তাহলে এই পিএইচ কম মানে এখানে অ্যাসিডটা যদি বারে বারে এই লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাসে চলে আসে তাহলে ওখানে অ্যাসিডের প্রভাবে এসোফেজাইটিস হবে, এবং আলটিমেটলি এসোফেজিয়ালটা এটা চিকিৎসা যদি না করা হয় তাহলে কিন্তু এসোফেজাইটিস হবে, এসোফেজিয়াল স্ট্রাকচার হবে, এবং আলটিমেটলি দেখা যাবে দেয়ার ইজ ফাংশনাল অবস্ট্রাকশন। সুতরাং এটা কিন্তু খুব আনকমন প্রবলেম না, এটা কিন্তু বেশ কমন প্রবলেম, এটা আমাদের অনেক বাচ্চাদের পাওয়া যায়। তাহলে এখানে দুটো জিনিস হলো, একটা হলো জিইআর মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, আর একটা হলো জিইআরডি। জিআর মানে এই বাচ্চারা খাচ্ছে, নড়াচড়া করছে, একটু দুধ তুলে দিয়েছে, এটাতে কিছু যায় আসে না, এটা কিন্তু একটা মানে আসতে পারে, এটা চলে আসে। তো ইট ইজ এক্সট্রিমলি কমন ইন ইনফ্যান্সি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিল্যাক্সেশন অফ লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। নর্মাল, এখানে কিন্তু নর্মাল ওয়েট গেইন থাকে, এবং এটা সাধারণত 1 বছরের মধ্যে মোটামুটি ভাবে গ্রোথের সাথে সাথে এটা ভালো হয়ে যায়। কিন্তু যদি কোনো সময় দেখা যায় যে এইটা এই মানে কি বলে রিগার্জিটেশন হওয়ার জন্য বাচ্চার গ্রোথ বাড়ছে না, বরং গ্রোথ কমে যাচ্ছে, হার্ট বার্ন হচ্ছে, বাচ্চা সবসময় কান্নাকাটি করছে, এবং রিকারেন্ট পালমোনারি অ্যাসপিরেশন হচ্ছে, তখন এটাকে বলে জিআরডি। সো জিইআর and GRD. RD মানে gastroesophageal reflux disease. Whenever there is disease, it is associated with faltering growth. Esophagitis is being presented with heartburn, recurrent
চান্স অফ রিকারেন্ট পালমোনারি অ্যাসপিরেশন। আমরা গতদিন যখন ক্লাস নিয়েছিলাম তখন এই ধরনের একটা পেশেন্টের দেখা যায় যে সেই বাচ্চাটা মানে 3বার 4বার হাসপাতালে ভর্তি হয়েছে বিকজ অফ রিকারেন্ট নিউমোনিয়া। তো সুতরাং এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে কখনো যদি দেখা যায় রিকারেন্ট নিউমোনিয়া প্রেজেন্ট করছে তখন আর শুধু জিআর বললে হবে না, তখন আমাদের জিআর বলবে। এবং এটা 24 আওয়ার্স এসোফেজিয়াল পিএইচ মনিটরিং, এটা আমাদের দেশে অনেক এখনো ওইভাবে পপুলার হয়নি, বাট দ্যাট ইজ দ্য অনলি ডায়াগনস্টিক অপশন যার মাধ্যমে আমরা এই পেশেন্ট ডায়াগনোস করি। তাহলে এটা আমরা বললাম এটাও একটা প্রবলেমস অ্যাট দ্য গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন বিং প্রেজেন্টেড উইথ রিকারেন্ট অ্যাটাকস অফ ভমিটিং। ঠিক আছে, তোমরা বুঝছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই বুঝছে নাকি কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো? বুঝতে কোনো অসুবিধা? না স্যার, সবাই বুঝতেছে। না স্যার। ওকে, ঠিক আছে। এই বাচ্চাটা, this child visited me last week with cough and occasional respiratory distress for 1 month. Since birth he had no other respiratory complaints. এটা আমরা এর আগেও একবার বোধহয় দেখানো হয়েছে এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো একটা চেস্ট এক্সরে। আমরা চেস্ট এক্সরেতে আমরা কি দেখি? একটা হলো মেডিস্টেনিয়াম দেখি এবং লাং ফিল্ডস দেখি, রাইট লাং ফিল্ডস, লেফট সাইডে লাং ফিল্ডস এবং ডোমস অফ দ্য ডায়াফ্রাম, এগুলো আমরা দেখি। অ্যাঙ্গেলস, তাই না? কার্ডিওপ্রেনিক অ্যাঙ্গেলস, কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক একইভাবে লেফট সাইডেও আমরা কার্ডিওপ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল, লেফট লাং ফিল্ডস এরকম দেখি। এবং নর্মালি হার্টটা থাকে 1/3 ইন দ্য রাইট সাইড অ্যান্ড 2/3 অন দ্য লেফট সাইড। ট্রাকিয়া রিমেইনস ইন দ্য মিডল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে there is gross difference in appearance in the right lung fields as well as in the left lung. এটা দুটোর ভিতরে বেশ একটা পার্থক্য আছে। এখানে কোনো জায়গায় কালো, কোনো জায়গায় সাদা। So this কালো and সাদা is indicating something abnormal which is not supposed to be here. এখানে থাকার কথা না, এখানে যেমন আছে মোটামুটি। আর আমরা দেখতে পাচ্ছি যে this is a trachea. Trachea has been pushed to the right. মাঝখানে থাকার কথা ছিল, সেটা না থেকে এটা রাইটে আর পুস্ট হয়ে গেছে। 2 নম্বর। 3 নম্বর হলো এখানে যে একটা হার্টের শ্যাডোর কথা ছিল, সেই হার্টের কোনো পাত্তাই নেই এখানে। আর 4 নম্বর হলো লেফট ডাউন অফ দ্য ডায়াফ্রাম ইজ নট ভিজুয়ালাইজড আনলাইক দ্যাট অফ রাইট সাইড। রাইট সাইড এটা ঠিকই আছে, কিন্তু লেফট সাইডে আমরা এটা দেখতে পাচ্ছি না। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি এই আনইউজুয়াল যে জিনিসটা, এই আনইউজুয়াল জিনিসটা হলো মেবি এটা গাট কন্টেন্ট। The gut content is within the abdominal cavity, but it is entered here through some hernia. কিসের হার্নিয়া? এখানে ডায়াফ্রামের ডোম। তো সুতরাং সেই ডোমের ভিতরে যে আমাদের যে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে coil of intestine has entered into the left lung fields. লেফট লাং ফিল্ডসে যখন আসছে তখন এখানকার যে লাংস ছিল, সেই লাংসের পর তারা প্রেশার ক্রিয়েট করছে এবং বিকজ অফ দি প্রেজেন্স অফ প্রেশার এই লাংসটা কিন্তু আলটিমেটলি হাইপোপ্লাসিয়া হচ্ছে। 2 নম্বর হলো এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ট ইজ টোটালি পুশড টু দ্য রাইট সাইড। 3 নম্বর হলো ট্রাকিয়া ইজ টোটালি পুশড টু দ্য রাইট সাইড। এবং এখানে আমরা কোনো ডোমস অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড অ্যাঙ্গেলস দেখতে পাই। এটা হলো লেফট সাইডে ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো চেস্ট এক্সরেতে আমরা এটি দেখতে পাচ্ছি। এবং তারপরে এই বাচ্চাটা যখন আমরা কন্ট্রাস্ট এক্সরে করি তো দেখা যায় যে এই বাচ্চাটার লেফট সাইডের ভিতরে নাড়ি যা ছিল তার ম্যাক্সিমাম চলে গেছে এখানে, ম্যাক্সিমাম। এই বাচ্চাটা আমাদের কাছে নিয়ে আসতো অকেশনাল রেসপিরেটরি ডিস্ট্রেস, কাফ, এগুলো নিয়ে আসছে। এবং এখানে 1 বছর জন্মের সময় কিন্তু এটা হয়েছে, কিন্তু এই সময়ের ভিতরে দেখো এই যে এটা ডায়াগনোসিস এতদিন হয় নাই, 1 বছর 365 দিন চলে গেছে। একটা দিন গেছে এবং নাড়ির চাপে এইখানে যে লাং ছিল সেই লাংটা মোটামুটি ড্যামেজ হয়ে গেছে। এবং এই হওয়াতে দেখা যাবে যে এই বাচ্চাটা অপারেশন ঠিকই করা যাবে, করতে হবে, কিন্তু লাংসের বেশ একটা অংশ হয়তো ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। তো যাই হোক, দিস ইজ ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো সুতরাং আমাদের ক্লিনিক্যাল সাসপেকশন লাগবে যে এটা আমরা কিভাবে ক্লিনিক্যালি সাসপেক্ট করব। তাহলে একটা সাসপেক্ট করতে পারি, একটা বাচ্চা যদি জন্মের পরে আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে, তাহলে দেখো আমরা কমনলি কতগুলো জিনিস আমরা চিন্তা করি। কি করি? যদি প্রিটার্ম বেবি হয়, লো বার্থ ওয়েট বেবি হয়, তাহলে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে চিন্তা করি। এবং
রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের এক্সরে কেমন হয়, তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হয়, সেটা কিন্তু আমরা গত ক্লাসে পড়িয়েছি। 2 নম্বর হয় অনেক সময় যে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ দ্য নিউবর্ন। এটা নিউবর্নদের মানে অল্প সময়ের জন্য ট্রানজিয়েন্ট জন্য ট্যাকিপনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, সায়ানোসিস হতে পারে। 3 নম্বর হয় অনেক সময় যদি নিউমোনিয়া থাকে তাহলে হতে পারে, অনেক সময় যে পালমোনারি হাইপোপ্লেসিয়া থাকে। এবং এই এদেরকে চিকিৎসা দিলে কিন্তু দেখা যায় যে আরডিএস, রেসপিরেটরি মানে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া এগুলো ভালো হয়। কিন্তু এই ধরনের একটা বাচ্চার জন্য তুমি যদি সাপোর্টিভ ট্রিটমেন্ট দাও, দেখা যায় ডিসপাইট গিভিং অল সাপোর্টিভ মেজার্স দি চাইল্ড ইজ নট ইমপ্রুভিং, তখন কিন্তু তোমাকে একটা সন্দেহের মধ্যে আনতে হবে যে এত কিছু করছি কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট ভালো হচ্ছে না কেন। তুমি এক্সরে করলে কিন্তু এটা ডায়াগনোসিসটা পেয়েই যাবা। তাহলে একটা বেড সাইড যদি আমরা একটা এক্সরে করি, এবং এই বাচ্চাটা এরকম হতে পারে যে হয়তো তার প্রেজেন্টেশন ওরকম ছিল না, সিভিয়ার ছিল না, কেউ সাসপেক্টও করে না, একটা এক্সরে করে নাই, তো সেই জন্য এটা হয়তো মিস হয়ে গেছে। তো সুতরাং the diaphragmatic hernia has to be diagnosed at the time of birth, within first 24 hours of life, not at the time of মানে 1 বছর বয়সে না। এটা by this time it can create many problems, যা পার্টিকুলারলি এখানে পালমোনারি হাইপোপ্লেসিয়া, পালমোনারি ড্যামেজ, পালমোনারি হাইপারটেনশন, এবং দ্যাট পালমোনারি হাইপারটেনশন মে মানে তোমার ডিস্টার্ব the normal aerial function of the lungs. সুতরাং এটা খুবই এটা খেয়াল করতে হবে। তো এখানে কন্ট্রাস্ট এক্সে দেখতে পাচ্ছি যে অলমোস্ট হোল অফ দ্য গাট ইজ ইন দ্য লাং ফিল্ডস। তো ডায়াফ্রাগমেটিক হার্নিয়া দেখো কত কমন, প্রতি 4000 ডেলিভারিতে একটা বাচ্চা কিন্তু হতে পারে, এটা কিন্তু খুব আনকমন না। মেনি আর নাও ডায়াগনোসড অন অ্যান্টিনেটাল আল্ট্রাসোনোগ্রাম। এখন আল্ট্রাসোনোগ্রাম তো কত করা হয়, এর মধ্যে কিন্তু অনেকটা ধরা পড়ে যায়। এখন patients presents with failure to respond to resuscitation or as pulmonary distress, এইটা যে কথাটা আমরা বলছিলাম, এটা ফেল করে, এটা কোনো রকম রিসাসিটেশনে কোনো রকম রেসপন্ড করে না। অ্যান্ড ভিগোরাস, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস, যে তুমি যদি কোনো রিসাসিটেশন প্রসিডিওরে করতে যাও তাহলে এটা কিন্তু ওই যে পালমোনারি হাইপোপ্লেসিয়া অলরেডি চাপের মুখে লাং টিস্যু যে কিছুটা মানে কি নাজুক হয়ে গেছে, সেখানে কিন্তু এই রিসাসিটেশন করলে অনেক সময় লাং কিন্তু ফেটে যেতে পারে, প্লুরা ফেটে যেতে পারে, এবং পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ কমপ্লিকেটেড উইথ নিউমোথোরাক্স। তো সুতরাং আমাদের এই ধরনের প্রেজেন্টেশন যদি হয়, উই প্লিজ ডু নট হেসিটেট টু টেক এ চেস্ট এক্সরে, অ্যান্ড এক্সরে, বেডসাইড এক্সরে ইজ সাফিসিয়েন্ট টু হ্যাভ গেট দ্য ডায়াগনোসিস। তাহলে আমরা এটা ডায়াফ্রাগমেটিক হার্নিয়া পড়লাম। তাহলে প্রথমটা পড়েছিলাম এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তারপরটা পড়লাম যে ফেলিওর অফ রিল্যাক্সেশন লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, যেটা অ্যাকালিশিয়া কার্ডিয়া, এবং তারপরেরটা আমরা পড়লাম গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স অ্যান্ড রিফ্লাক্স ডিজিজ, অ্যান্ড 4 নম্বরে আমরা ডায়াফ্রাগমেটিক হার্নিয়া পড়লাম। তোমাদের এই 4টের মধ্যে কারো কোনো প্রবলেম হলে আমাকে জানিও। হ্যাঁ, এখানে আমরা 5 নম্বর একটা, এটা একটু মনোযোগ দাও তোমরা, যেন একটু খেয়াল করো আর কি। এই বাচ্চাটার বয়স হলো 35 days, বেবি প্রেজেন্টেড উইথ recurrent episodes of vomiting, bare বমি আসছে, that started at his 20 days of age. After vomiting, the baby used to cry for feeding and feed vigorously, but again vomits. একটা বাচ্চা এই খাচ্ছে, খাওয়ার পর বমি করছে, আবার খিদে লাগছে, আবার খাচ্ছে, আবার বমি। সো দিস সাইকেল ইজ গোয়িং অন অ্যান্ড অন। এবং কখন শুরু হয়েছে? যখন তার বয়স 1 মাস পার হয়ে গেছে, তখন সে আমাদের কাছে নিয়ে আসছে। এগুলো আমার কিন্তু সবই লাইভ কেস, আমার কাছে চলে আসে সব। তো এবং যেটা তার এরকম বয়স শুরু হয়েছে, আমরা তখন ওর এক্সরে এগুলো সব করা হয়েছে। এখন এত বমি করলে পরে যখন সে ডিহাইড্রেশন হয়ে যায়, তখন ডিহাইড্রেশন হলে পরে তখন আমাদের একটু ইলেকট্রোলাইট করতেই হয়। যে কোনো পেশেন্টের অনেক ইন্ডিকেশন আছে ইলেকট্রোলাইট করা, কিন্তু কোনো পেশেন্টের যদি লুজ স্টুল হয়, যেমন ডায়রিয়াতে, ইলেকট্রোলাইট করতে হয়। যদি কোনো পেশেন্টের বারে বারে বমি হয়, ইলেকট্রোলাইট করতে হয়। এখন ইলেকট্রোলাইট করে আমরা দেখতে পাচ্ছি যে তার সিরাম সোডিয়াম 127, তো নর্মাল সোডিয়াম হলো 135 থেকে 145। এখানে আমরা বলতে পারি দিস ইজ হাইপোন্যাট্রিমিয়া। পটাশিয়াম যেটা, সেই পটাশিয়ামটা থাকে 3.5 থেকে 5.5, এখানে আছে 2.9, সো হাইপোক্যালিমিয়া। ক্লোরাইডটাও কম, অ্যান্ড বাইকার্বনেটটা মানে বেশি মানে নর্মাল, অ্যাবনর্মাল না, কম না, এটা 27, জাস্ট আপার লিমিট অফ দ্য নর্মাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোকোলেরিমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল পিকচার অফ এ পেশেন্ট উইথ রিকারেন্ট ভমিটিং। এখন কোন সেই পেশেন্ট? সেই পেশেন্টটা আমরা এখন দেখি। এই পেশেন্টটা যখন এটা আমার চেম্বারে ছবিটা তোলা, দেখা যায় আমরা তখন একটা সন্দেহ হলো যে এর কি কোনো স্টোমাকের কোথাও বন্ধ হয়ে আছে। তখন আমরা ওকে মানে বিছানায় শুয়ে ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখা গেল যে একটা পেরিস্টালটিক ওয়েভ লাইক অ্যান অলিভ, হ্যাঁ, অলিভ মানে কি যেন জলপাইয়ের মতো এই লেফট কোস্টাল মার্জিন থেকে আস্তে 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 যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে যাচ্ছে, এভাবে যেতে যেতে দেখছি। সো এটা হলো ভিজিবল পেরিস্টালসিস এক্সটেন্ডিং ফ্রম লেফট কোস্টাল মার্জিন টু দ্য রাইট সাইড। লেফট কোস্টাল মার্জিন থেকে আস্তে 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 রাইট এলিয়াক ফোসার দিকে চলে আসছে। তখন আমরা কন্ট্রাস্ট এক্স অফ দ্য আপার জিআই ট্র্যাক্ট করলাম, করার পরে দেখা যায় যে এই স্টোমাকের ডাইমেনশনটা কিন্তু নর্মাল স্টোমাকের ডাইলেশনের থেকে একটু বেশ বড়, এবং এরপরে কোনো ডাই আর আসে নাই। তাহলে ডাই যদি না আসে তাহলে প্রবাবলি দেয়ার ইজ সাম অবস্ট্রাকশন এট দ্য পাইলোরাস। স্টোমাক এবং ডিউডেনামের মাঝখানে কিছু একটা অবস্ট্রাকশন এখানে আছে। তো তখন আমরা করলাম যে এটা ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এরকম একটা ডায়াগনোসিস আমরা করলাম। সো দ্যাট ইজ দ্য ওয়ান অফ দি প্রবলেম যেটা নিয়ে বাচ্চারা কিন্তু ক্লাসিক্যালি এইভাবে প্রেজেন্ট করতে পারে, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আরেকটা পাইলোরিক স্টেনোসিস আমরা আমাদের সময় পেতাম, সেটা হলো যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হইতো আরো দুটো কারণে, সেটা অ্যাডাল্টের জন্য। তার একটা হলো যে ক্রনিক ডিউডেনাল আলসার, এই আলসারে যদি থাকতো তাহলে এই পাইলোরাসটা আলটিমেটলি ওখানে তোমার ফাইব্রোসিস হয়ে যেত পাইলোরাসের এখানে। আর একটা হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা পাইলোরাস। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের তো এই বাচ্চাদের এখন আলসার হওয়ার সময় পায় নাই, অথবা ক্যান্সার হওয়ার বয়স এটা না। তো সুতরাং ছোট কোনো বয়সের বাচ্চারা যদি এরকম রিকারেন্ট ভমিটিং হয়, ইজ নট গেনিং ওয়েট, বেবি ইজ মানে ডিহাইড্রেটেড, খেতে চাচ্ছে খেয়ে রাখতে পারছে না, বমি করছে, এই ধরনের জন্য হিস্ট্রি যদি আমাদের থাকে, তাহলে প্লিজ ডু কনসিডার দ্য পসিবিলিটি অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পার্টিকুলারলি ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ইনফ্যান্টাইল কেন বললাম? বিকজ ইট ইজ হ্যাপেনিং ইনফ্যান্টস। ইনফ্যান্টস কারা? যে আপ টু 1 year অফ এজ, আমরা তাদের এই বয়সের বাচ্চাদেরকে আমরা ইনফ্যান্ট বলি। তো তাহলে এইখানে আমরা এটা একটা ছবি আঁকিয়ে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ এসোফ্যাগাস, লোয়ার এন্ড অফ দ্য এসোফ্যাগাস, দিস ইজ স্টোমাক, এবং এই যে দেখো এই যে পাইলোরাসের যে মাসেলটা, এই মাসেলটা হাইপারট্রফি হয়ে এর আউটলেট যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে ন্যারো করে ফেলছে। তো সুতরাং এটা আমরা মানে রেডিওলজিক্যালি আমরা এটা দেখতে পেলাম, এবং বেশিরভাগ ক্ষেত্রে বেডসাইড এটা ডায়াগনোসিস করা হয় উইথ দ্য হেল্প অফ আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রামে দেখলে দেখা যাবে এই ধরনের হাইপারট্রফিক গাট আমরা এখানে দেখতে পাবো, এবং একই সাথে তোমার হবে, তোমার আরো কিছু কিছু সাইন আছে, তো সেগুলো আমরা আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস বলবো। তাহলে আমরা এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা এক্সরে করলাম। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? জি না স্যার। আচ্ছা, ইলেকট্রোলাইটটা কেন বারে বারে বমি করছে? বারে বারে বমি করলে তোমার ওখান থেকে সোডিয়াম পটাশিয়াম সব বেরোচ্ছে, ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, তাই না? তারপরে অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে আরো অনেক রকম প্রবলেমস হয়, যেগুলো আমি এখন বলবো না, সেগুলো প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া ইত্যাদি নানান প্রবলেম। তো ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস সম্পর্কে যদি দুই একটা কথা আমরা বলি, এখানে কিন্তু নন বিলিয়াস ভমিটিং, আমাদের বাচ্চাদের কিন্তু আমাদের বমি করি, বমি করতে করতে একসময় দেখা যায় যে বমিতে আর কিছু বেরোচ্ছে না, বাইল চলে আসছে, বিলিয়াস ভমিটিং। সো এটা ক্যারেক্টারিস্টিক সিমটমটা হলো ভমিটিং হবে, কিন্তু ভমিটাসটা নন বিলিয়াস হতে হবে। নন বিলিয়াস কেন? কারণ তোমার অ্যাম্পুল অফ ভ্যাটারে কিন্তু এখানে কিন্তু তোমার এই যে গলব্লাডার থেকে যেটা আসে সিস্টিক ডাক্ট, এটা আসে ওপেন করে, কিন্তু সেটা তো কোথায় ওপেন? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে তো এখানে আসতে পারবে না, স্টোমাকে আসতে পারবে, বিকজ এখানে তো চ্যানেলটা ছোট, সুতরাং বাইল এখানে আসতে পারবে না। বাইল যদি না আসতে পারে তাহলে ভমিটাস যেটা আসবে সুতরাং এখানকার স্টোমাক কন্টেন্টস, সুতরাং সেখানে তার মধ্যে বাইল থাকবে না। সো ক্যারেক্টারিস্টিক ভমিটাস হলো নন বিলিয়াস ভমিটাস। তো এইটা আমাদের ইনিশিয়াল সিমটম।
After vomiting, baby becomes hungry and wants to feed again. 20% has intermittent vomiting. ছোটবেলা একদম আমরা বলেছি যে পেশেন্টের সাধারণভাবে প্রেজেন্টেশন হয় 3 সপ্তাহ অনওয়ার্ড, কিন্তু কখনো কখনো ছোটবেলায় জন্মের থেকে অনেক বাচ্চাদের কিন্তু বমি হতে পারে, অল্প অল্প করে মাঝে মাঝে হয়, এবং সেটা গ্রাজুয়ালি প্রগ্রেস টু ক্লাসিক্যাল পিকচার। এবং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে যেটা আমাদের পেশেন্টের ছিল, সেটা হলো হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরিমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস। ডায়াগনোসিস ইজ কনফার্মড বাই আল্ট্রাসোনোগ্রাম, এবং কখনো কখনো এটা যদি দরকার পড়ে তাহলে আমরা কন্ট্রাস্ট এক্স-রে নিতে পারি। তাহলে এটা হলো ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ওকে, নেক্সট একটা পেশেন্ট আমরা এখন দিচ্ছি। এই পেশেন্টের সিনারিওটা কি? এই নিউবর্ন, এটা কিন্তু একদম নিউবর্ন, আগেরটা ছিল 35 ডেজ, এটা হলো নিউবর্ন, প্রেজেন্টেড উইথ রিকারেন্ট এপিসোডস অফ বিলিয়াস ভমিটিং। আগেরটা কি ছিল? নন বিলিয়াস ভমিটিং, এইটা হলো বিলিয়াস ভমিটিং। তাহলে বিলিয়াস ভমিটিং আমরা যদি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, আমরা ডিউডেনার অংশ কয়টা? একটা হলো প্রথমটা ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের ভিতরে এসে জয়েন করছে কি? ওখানে দুটো জিনিস জয়েন করছে, একটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে, আর একটা হলো এটাকে সিস্টিক ডাক্ট বলে। তো এটা ওপেন করছে। তো যদি এখন কোনো অবস্ট্রাকশন যদি ডিউডেনামের এই পোর্শনে থাকে বিয়ন্ড দ্য লেভেল অফ অ্যাম্পুল অফ ভ্যাটার, বিয়ন্ড দ্য লেভেল অফ অ্যাম্পুল অফ ডিস্টাল টু দ্য অ্যাম্পুল অফ ভ্যাটার, তাহলে কিন্তু আমাদের এই ভমিটাস কিন্তু বাইরে আসবে এবং পেশেন্ট ডিহাইড্রেটেড হবে, এবং সিরাম ইলেকট্রোলাইট কিন্তু আগের মতোই, যে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্লোরিমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস। এক্স-রে যদি আমরা করি তাহলে আমরা এখানে প্লেন এক্স-রে অফ দ্য চেস্ট দেখা যাবে এইটা হলো স্টোমাকের গ্যাস শ্যাডো, হ্যাঁ, এয়ার ফ্লুইড লেভেল, এটা এয়ার এই ফ্লুইড লেভেল, এটা স্টোমাকে নর্মালি পাওয়া যায়। কিন্তু এই পেশেন্টে আমরা দেখতে পাবো যে ইন অ্যাডিশন টু দিস গ্যাস শ্যাডো এখানে আরেকটা এয়ার ফ্লুইড লেভেল আমরা দেখতে পাচ্ছি, এইটা। তাহলে কি হলো? মিড লাইনের এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, তাহলে আমরা কি বলে ডবল, হ্যাঁ, ডবল শ্যাডো, ডবল বাবল। কি বাবল? এখানে একটা এয়ার বাবল আছে, এখানে আরেকটা দেখা যাচ্ছে। কোনো নিউবর্ন যদি এরকম বমি করতে থাকে তাহলে একটা এয়ার ফ্লুইড লেভেল ইজ অ্যাকসেপ্টেবল, কিন্তু সেটা যদি এর পাশাপাশি যদি আরেকটা দেখা যায় এই পাশে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা ডিউডেনামের মধ্যেও অবস্ট্রাকশন আছে। দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল। তাহলে এটা কেন হয়েছে? বিকজ এখানে বিয়ন্ড ডিউডেনাম কোনো ফুড পার্টিকেলস এয়ার যাচ্ছে না, না যাওয়ার জন্য এখানে কিন্তু কিছু বাতাস, কিছু পানি এখানে জমে যাচ্ছে। সো যখন দুটো জিনিস একসাথে জমে এয়ারটা উপরে চলে যায়, পানিটা তরলটা নিচে আসে, এয়ার ফ্লুইড লেভেল হয়। সো দেয়ার ইজ টু এয়ার ফ্লুইড লেভেলস, এরা পাশাপাশি। সেটাকে বলা হয়েছে ডাবল বাবল শ্যাডো ফ্রম ডিস্টেনশন অফ দ্য স্টোমাক অ্যান্ড ডিউডেনাল ক্যাপ, অ্যান্ড দেয়ার ইজ অ্যাবসেন্স অফ এয়ার ইন দ্য ডিস্টাল গাট। এর পরে কিন্তু দেখো আর কোনো গ্যাস শ্যাডো জেজুনাম অথবা রেস্ট অফ দ্য জিআই ট্রাক্টের মধ্যে নাই। তো সুতরাং আমরা এখানে বলতে পারি যে দেয়ার ইজ সাম অবস্ট্রাকশন ইন দ্য ডিউডেনাম এবং এই ডিউডেনাল অ্যাট্রেসিয়া। ডিউডেনাল অ্যাট্রেসিয়া ইজ দ্য ডায়াগনোসিস। তাহলে আগেরটা ছিল পাইলোরিক স্টেনোসিস, এটা হলো ডিউডেনাল স্টেনোসিস অথবা অ্যাট্রেসিয়া। এই যে এখানে আমরা যদি আঁকাই এসোফ্যাগাস, স্টোমাক, স্টোমাক থেকে ডিউডেনাল ফার্স্ট পার্টে আসছে, কিন্তু এই দেখা গেছে এই জায়গাটা অ্যাট্রেটিক, হ্যাঁ, এই জায়গাটা আর ক্যানালাইজড হয়নি, না হওয়ার জন্য যে ফুড পার্টিকেলস all are being accumulated here with its dilatation এবং rest of the gut is empty এবং এখানে কোনো গ্যাস নাই। তো সুতরাং এখানে কন্ট্রাস্ট এক্স-রে আমরা যদি করে দেখি যে এইটা হলো স্টোমাক, স্টোমাক থেকে first part of the duodenum and beyond that there is blind, so this is duodenal atresia. তো তোমরা বুঝছো কিনা আল্লাহই জানে, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে ডিউডেনাল অ্যাট্রেসিয়া কি? bilious বুঝতে পেরেছি স্যার। bilious vomiting without in abdominal distension। আমরা সাধারণভাবে দেখো একটা পেশেন্ট যদি এরকম বারে বারে বমি করতে থাকে, ইভেন bilious vomiting বারে বারে বমি করছে, তাহলে কি চিন্তা করি? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। সো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি আমাদের হয়, এটাও এক ধরনের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো
তোমার তোমার স্মল ইন্টেস্টাইনের নিচের দিকে হতে পারে আইলিয়ামে হতে পারে, অথবা মানে সে হতে পারে তোমার কোলনি হতে পারে। তাহলে কি হবে, তার প্রক্সিমালি তো সমস্ত গাঁটটা তখন ডিস্টেন্ডেড হবে, and that distension give rise to abdominal distension। কিন্তু এখানে কিন্তু bilious vomiting হচ্ছে উইদাউট abdominal distension। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, লোয়ার ইন্টেস্টাইনে যে অবস্ট্রাকশন হয় সেখানেও bilious vomiting হতে পারে। ইনিশিয়ালি হয়তো bilious হবে না, কিন্তু সাবসিকুয়েন্টলি bilious হবে। তো bilious vomiting উইথ abdominal distension। তো উইথ হলে কি চিন্তা করব, যে অবস্ট্রাকশন দ্য লোয়ার গাট। আর যদি bilious vomiting উইদাউট abdominal distension যদি হয়, তাহলে আমরা চিন্তা করব যে upper gut obstruction, particularly due to anaesthesia. Within first day, bilious vomiting without abdominal distension। সুতরাং যখন একটা বাচ্চা এরকম বমি নিয়ে আসবে মায়েরা, তখন চিন্তা করে, আচ্ছা মা, আপনার বাচ্চার বমিটা আছে, রংটা কি, বমির রংটা কি? যদি মা বলে সবুজ কালারের, হ্যাঁ, পিট কালারের, তাহলে কিন্তু বলবো এটা bilious। আর যদি বলে না সাদা, খাবার একদম সাদা সাদা, তাহলে এটা নন bilious। তো এই জায়গাটাকে নিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। এবং bilious vomiting ক্যারেক্টারিস্টিক্সটা কি? bilious vomiting without abdominal distension within first day of life is the hallmark of duodenal obstruction। হিস্ট্রি অফ কখনো কখনো তুমি যদি হিস্ট্রি রিট্রিভ করো, অনেক সময় পলিহাইড্রামনিয়াস থাকে। পলিহাইড্রামনিয়াস কেন থাকে? কারণ হলো যে অ্যামনিওটিক ফ্লুইড যেটা বাচ্চা খেয়ে ফেলে, এটা আলটিমেটলি লোয়ার গাটে যাইতে পারে না। তো না যেতে পারলে অ্যাবজর্পশন হয় না। তো সুতরাং সমস্ত অ্যামনিওটিক ফ্লুইড গুলো মায়ের পেটের মধ্যে থাকে, এবং ইট ইজ প্রেজেন্ট ইন 50% অফ প্রেগন্যান্সিস। প্রিনেটাল ডায়াগনোসিস ইজ রেডিলি মেড বাই ফিটাল আল্ট্রাসোনোগ্রাম। সোনোগ্রাফিতেও কিন্তু ডবল বাবল শ্যাডো দেখা যাইতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত বাচ্চাদের জন্ডিস থাকতে পারে। ইভেন আগে যেটা আমরা আলোচনা করলাম ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টোন, সেখানেও কিন্তু এরকম জন্ডিস থাকতে পারে, অনেক সময় বেশ লম্বা সময় ধরে জন্ডিস থাকতে পারে। সো এটা duodenal anaesthesia, ট্রিটমেন্ট ইজ সার্জারি। এইটা হলো 7 নম্বর একটা কেস আমি বলি। 8-day old preterm, 35 weeks of gestation, 22 gram ওজন, neonate presented with fever for 2 days, reluctant to feeding. His hemoglobin found 12 gram, TC 19,500, neutrophil 72%, platelet 64. So thrombocytopenia was there. Peripheral blood pill neutrophilic leukocytosis, thrombocytopenia, CRP, C-reactive protein is a marker of inflammation, marker of infection, 48 milligram. তো আমরা ডায়াগনোসিস করলাম সেপ্টিসেমিয়া, and we started with antibiotics ceftazidime and amikacin. However, after about 48 hours, abdomen of this baby was found distended and there was no bowel sound. Abdomenটা কেমন distended হয়ে গেছে এবং কোনো bowel sound নাই। তখন আমরা এরকম একটা এক্সরে পেলাম। হ্যাঁ, এক্সরেটা খুব কমন না। এটাকে বলা হয়, তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হয়, যে সাম এয়ার, এই যে এয়ার ইজ উইদিন দ্য গাট ওয়াল, যেটাকে বলে ইন্ট্রামুরাল গ্যাস। এই ইন্ট্রামুরাল গ্যাস যদি থাকে, এটা ইট ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল সাইন অফ নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। তোমরা নাম শুনেছো নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিসের? নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস নাম শুনছো? আচ্ছা, না শুনলে কোনো অসুবিধা নাই। তো এটা খুব সিরিয়াস একটা কন্ডিশন হয় নাড়িতে, এবং কখনো কখনো এটার প্রভাবে নাড়িটা ফুটো হয়ে যায়। এবং এই বাচ্চাটা আমরা দেখলাম 48 ঘন্টা পরে এর এইখানে, এটা কি দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি কালো এয়ার, এ পাশেও এয়ার, এ পাশেও এয়ার। এই কোথায় আছে এয়ারটা? আন্ডার দ্য ডোমস অফ দ্য ডায়াফ্রাম, সো সাব ডায়াফ্রামনিক, অর্থাৎ সাব ডায়াফ্রামনিক গ্যাসের প্রেজেন্সটা ইন্ডিকেট করে যে এর কিন্তু পারফোরেশন হয়ে গেছে এই গাটের। তো পারফোরেশন অফ দ্য গাট, তাহলে এই পারফোরেশন অফ দ্য গাট, এবং এখানে দেখা যায় যে এই যে একটা মানে কি বলে, এই যে পদ্ম ফুল, যেমন পদ্ম ফুল তো দেখো না এই উঁচু উঁচু করে থাকে, কিন্তু এই ফুলটা যখন মানে যদি তোমার কোনো কারণে ফুলের এই পাপড়িটা পড়ে যায়, ড্রপিং হয়, তাহলে সেই রকম বলে, এটাকে বলা হয় ড্রপিং লিলি সাইন। এই যে দেখো, মনে হয় যে এই ফুলের পাপড়িটা, পাতাটা পড়ে গেছে, এই পাশে এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। সো এটা ইট ইজ এ সাইন অফ intestinal perforation of the newborn, এবং এর রেস্ট অফ দ্য গাট এখানে অ্যাকুমুলেটেড অ্যাসেম্বল মানে হয়ে আসে মিডিলে এরকম। যাই হোক, তোমাদের জন্য এটা হয়তো একটা কঠিন হচ্ছে, কিন্তু এটা আমরা মনে রাখবো যে কোনো বাচ্চাকে যদি আমরা সেপ্টিসেমিয়া ডায়াগনোসিস করি
এবং গ্রাজুয়ালি যদি তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হতে থাকে তাহলে কিন্তু, এবং সে যদি খাবার টলারেট না করতে পারে, অনেক সময় তার পায়খানার সাথে রক্ত যেতে পারে, বমি হতে পারে, তো তাহলে আমাদের চিন্তা করতে হবে যে নিউবর্নের জন্য নেক্রোটাইজিং মানে নেক্রোসিস হয়ে যাচ্ছে, এন্টারোকোলাইটিস, এন্টারো মানে হলো নাড়ি স্মল, আর কোলাইটিস মানে লার্জ কাট, এখানে কিছু একটা বিশাল একটা কিছু হয়ে গেছে। তো সুতরাং এটা আমরা টার্মটা শিখে রাখি, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। এবং নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিসের একটা কমপ্লিকেশন হলো গাট পারফোরেশন। গাট পারফোরেশন যখনই হবে, তুমি যদি এখন বড়দেরও যদি তুমি দেখো, হ্যাঁ, বলা হয় যে পারফোরেশন অফ হলো ভিসকাস মানে পেটের মধ্যে আর কি আছে, নাড়ি আছে, তো সেটা যদি পারফোরেশন হয়ে যায় তাহলে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস মানে এবং খুব মারাত্মক ধরনের একটা কমপ্লিকেশন হয় অফ পেশেন্ট সাফারিং ফ্রম সেপ্টিসেমিয়া। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং কেস, এটা আমি খুব কমন না, তোমাদের জাস্ট একটু জেনে রাখার জন্য। This newborn was admitted with recurrent attacks of vomiting and gradual distension of the abdomen. এবং তখন এর কোনো কারণ না পাওয়াতে আমরা তখন এক্সরে করলাম, সেখানে দেখলাম যে তোমার ডিস্টেন্ডেড গাট। পরে কন্ট্রাস্ট করে দেখা গেল যে এই গাটের একটা লম্বা অংশ, হ্যাঁ দেখো না, এটা হলো গাট ডাইলেটেড হয়ে গেছে, এই অংশটা অ্যাট্রেশিয়া, ইন্টেস্টাইনাল অ্যাট্রেশিয়া। তো এই ধরনের পেটের মধ্যে এই জন্য বলা হয় যে এটা ম্যাজিক বক্স, তো পেটের মধ্যে নানান রকম প্রবলেম হয়ে থাকে। তো সুতরাং যদি কোনো বাচ্চার রিকারেন্ট ভমিটিং হয় নিউবর্নের এবং তার সাথে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের রেয়ার বাট জটিল অবস্থাগুলো কিন্তু আমাদের চিন্তায় আনতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল কলিগ যারা আছেন তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ইনভেস্টিগেশন করতে হবে, প্যারেন্টসদের সাথে কাউন্সেলিং করতে হবে কি সমস্যা হয়েছে। দেখো কত লম্বা একটা নাড়ির অংশ, এটা অ্যাট্রেশিয়া হয়ে গেছে, ইন্টেস্টাইন হয়ে গেলে পরে এর প্রক্সিমালি ডাইলেটেড হয়ে যাচ্ছে, খাবার নিচের দিকে আসছে না, এবং আলটিমেটলি এই ডাইলেটেশন হওয়ার জন্য অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাচ্ছে। একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। তো যাই হোক, এটা আমরা একটু জাস্ট ইয়ে করে দিলাম। আচ্ছা, এই কেসটা কিন্তু এটা আমাদের খুব আনকমন না। This 2 years old child who presented with severe abdominal pain and parectal bleeding, এখানে আমরা দেখতে পাচ্ছি parectal bleeding, এটা ঢাকা মেডিকেল কলেজে এসেছিল এই বাচ্চাটা আমার কাছে। তখন এই ধরনের আমরা শিখছি কিন্তু যে whenever there is presence of blood in the stool, it is called dysentery. এটা কিন্তু আমাদের লার্নিং। এবং ডিসেন্ট্রিতে কখনো কখনো কিন্তু অ্যাবডোমিনাল পেন, ডিসকমফোর্ট, টেনেসমাস এগুলো থাকতে পারে। বাট whenever the pain is very serious পেন, এবং মানে এত পেন হচ্ছে যে বাচ্চা কোকড়ায় যাচ্ছে একদম, এবং এটা আসছে স্প্যাজমোটিক, হঠাৎ করে আসছে থেকে একদম বাচ্চাকে অস্থির করে ফেলে আবার চলে যাচ্ছে, এই যে মানে প্যারোক্সিসমাল পেন, প্যারোক্সিসমাল মানে একবার আসছে যাচ্ছে এরকম। এই ধরনের প্রেজেন্টেশনে কিন্তু আমরা আমাদের চিন্তাটা শুধু ডিসেন্ট্রির মধ্যে আটকায় রাখলে চলবে না। আমরা উই শুড বি থিঙ্কিং বিয়ন্ড ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি ঠিক আছে, এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছে কি অ্যামিবিক ডিসেন্ট্রি হয়েছে হোক গিয়া, কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, পারেক্টাল ব্লিডিং অনেক সময় এরকম যদি থাকে, we must be considering it as a case of intersusception. Intersusception জিনিসটা আমরা একটু পরে বলবো, ইন্টারসাসেপশনের বিষয়টা আমাদের নিয়ে আসতে হবে। এবং এই পেশেন্টের যদি আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, এই দেখো আল্ট্রাসোনোগ্রামে এটা হলো তোমার ট্রান্সভার্স ভিউতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা এরকম হয়েছে, এটাকে বলে ডোনাট সাইন গোল। এবং এটা লঙ্গিটিউডিনাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি একটা টিউবুলার মাস। এই টিউবুলার মাসটা হলো ইন্টারসাসেপশন, যেটা আমি একটু পরে বলছি। তো এটা হলো ডায়াগনস্টিক, এটা মোটামুটি ডায়াগনস্টিক, এবং এটা হলো ইন্টারসাসেপশন। সো প্রেজেন্স অফ সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, প্যারোক্সিসমাল অ্যাবডোমিনাল পেন, প্রেজেন্স অফ পারেক্টাল ব্লিডিং, এবং পারেক্টাল ব্লিডিং এর বলা হয় যে টমেটো সস অথবা রেড কারেন্ট জেলির কথা বলা হয় বইতে। রেড কারেন্ট জেলি তো আমরা ওইভাবে বুঝি না, তো টমেটো সসের মতো এরকম ব্লিডিং হচ্ছে, হ্যাঁ এরকম অনেক সময় ক্যারেক্টার যদি আমরা নাও করে যে ব্লিডিং হচ্ছে, শালি ব্লিডিং হচ্ছে, অ্যাবডোমিনাল পেন
আমরা we should be considering the bad thing, highest possibility of acute emergency in the abdomen. What is that called? Intersusception. আল্ট্রাসোনোগ্রাম আমাদের ইমিডিয়েটলি করে ফেলতে হবে, দ্যাট উইল গিভ আস ডেটা। এবং এখানে যদি এরকম দেখতে পাই তাহলে আমাদের এটা চিন্তায় আনতে হবে, ইট ইজ এ কেস অফ ইন্টারসাসেপশন। এই 1-2 আগে এই বাচ্চাটা আমাদের কাছে আসছে, জায়ান নামে এই বাচ্চাটা আসছে কত 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। এই বাচ্চাটা আসছে বাসাবোধ থেকে, years old boy presented with cramping abdominal pain and passage of blood in the stool। এই যে তার পায়খানার কালার দেখো, এই স্টুলের মধ্যেই লাগানো রক্ত রক্ত রক্ত। হ্যাঁ, আমরা সাথে সাথে করে আমি আমার চেম্বারে আমি আল্ট্রাসোনোগ্রাম করে আল্ট্রাসোনোগ্রাম কি দেখলাম, এই যে ডোনাট অ্যাপিয়ারেন্স, এই ডোনাট অ্যাপিয়ারেন্স। তবে আগের বাচ্চাটার অপারেশন লাগছিল, এই বাচ্চাটা আমরা আস্তে আস্তে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলাম, আমরা আইভি ফ্লুইড দিলাম, নাথিং পার ওরাল করে দিলাম, এবং আমরা দেখতে পেলাম যে আস্তে 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 এইটা রিলিজ হয়ে গেছে। এবং 48-72 ঘন্টা 3 দিন পরে যে দেখা গেল যে তার আল্ট্রাসোনোগ্রামটা নর্মাল চলে আসছে। ইন্টারসাসেপশনটা বাই দিস টাইম তোমরা জানো যে নাড়ির একটা পোর্শন নাড়ির নিচের আর একটা পোর্শনের মধ্যে ঢুকে চলে যায়, এইখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই নাড়ির সাথে আমাদের কি থাকে, রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো যখন এরকম স্ক্রাম্বলড হয়ে ঢুকে চলে যায়, তাহলে এখানকে কিন্তু এই রক্তনালীগুলো ব্লাড সাপ্লাই কিন্তু ইন্টারাপ্টেড হয়। ইন্টারাপ্টেড যদি হয় তাহলে এই যেখানে ভাঁজ হয়, হ্যাঁ, এই নাড়ি চলে গেছে একটা নাড়ি আর একটা নাড়ির মধ্যে, তাহলে এই জায়গাটাই কিন্তু ভাস্কুলার সাপ্লাইটাও কিন্তু অটোমেটিক্যালি কি হয়, তোমার ডিসরাপ্টেড হয়। ডিসরাপ্টেড হলে পরে এই যে অংশটা গেছে এই নাড়ির ইন্টারসাবসেপ্টাম, তো এই পোর্শনটার ভিতরে তোমার রক্তনালী সাপ্লাই যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটা নেক্রোসিস হয়ে যায়। নেক্রোসিস হয়ে গেলে পরে এর থেকে স্ল্যাপড আউট হয়, ব্লাড ভেসেল ড্যামেজ হয়, আলটিমেটলি কিন্তু ব্লিডিং হতে পারে। তো ইট ইজ অ্যাকিউট ইমার্জেন্সি এটা আমাদের। সো পেন, ব্লাড স্টুল অ্যান্ড সসেজ শেপ ম্যাস, এমন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে অনেক সময় একটা ম্যাস পাওয়া যায়। তো এইটা হলো ট্রায়াড ইন্টারসাসেপশন। তাহলে whenever there is severe paroxysmal abdominal pain, presence of blood in the stool and sausage-shaped mass in the abdomen, we should be considering intersusception until proved otherwise. এবং ইমিডিয়েটলি যে ইন্টারভেনশনটা আমাদের করতে হবে সেটা হলো এক্সরে করে অনেক সময় গাটের ডাইলেটেশন ডিস্টেনশন পাওয়া যায়, but the classical finding is with the help of ultrasonogram of abdomen that will show donut appearance, যেটা আমরা একটু আগে দেখছি ডোনাট। এই যে ডোনাট, আমরা যে ডোনাট খাই সেরকম দেখতে আর কি বল। তোমরা বুঝেছো? তোমরা বুঝছো? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। এটা আমাদের আর কোনো দেরি করা যাবে না। এই ধরনের যে আপনার দৌড়াইতে দৌড়াইতে আমাদের সার্জন কলিগদের কাছে নিয়ে যেতে হবে, তাদের অপিনিয়ন নিতে হবে এবং অবজার্ভ করতে হবে, কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে। যদি দেখা যায় যে নাথিং ইজ নট ইমপ্রুভিং, তখন ইমিডিয়েট সার্জারি করতে হবে। সার্জারি যদি আমরা না করি তাহলে এই যে নাড়ি যেটা ঢুকে গেছে, এই নাড়িটা নেক্রোসিস গ্যাংগ্রিন হয়ে গেলে পরে বিরাট নাড়ির একটা অংশ কেটে ফেলে দিতে হবে, তা নাহলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। সো বি কেয়ারফুল, এই জিনিসগুলো আমাদের সাসপিশনের মধ্যে নিয়ে আসতে হবে। সো প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য স্টুল does not necessarily mean it is dysentery. We should be thinking beyond that. Dysentery থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। Dysentery হতে পারে, বাট আমরা we should be considering bad things first. আমরা ডাক্তার হিসেবে সবসময় আমাদের চিন্তা করতে হবে, ইগনোর করবো না কোনো কিছু। আমরা আচ্ছা আপনার এই বাচ্চা তো ডিসেন্ট্রি হয়েছে, একটু সিপ্রোসিন খাওয়াই দেন, কিন্তু আমরা কিন্তু ভালো করে খেয়াল করলাম না, চিন্তা করলাম না, তাহলে কিন্তু 24 ঘন্টা পরে দেখবা যে এই বাচ্চাটার নাড়ির একটা বিশাল অংশ গ্যাংগ্রিন হয়ে গেছে। তখন অ্যাবডোমেন যদি ওপেন করে অপারেশন করা যায় তাহলে দেখা যায় নাড়ির বেশ একটা বড় অংশ কেটে ফেলতে হচ্ছে। তো এই কেটে ফেললে কি হয় যে এটা শর্ট বাউল সিনড্রোম হয়, তখন খাবার অ্যাবজর্পশনে প্রবলেম হয়, ওয়েস্টিং হয়, ইত্যাদি নানান সমস্যা হয়ে যায়। সো তোমরা যেহেতু ডাক্তার, আর যারা ছোট ছোট ডাক্তার আছে, মাঝামাঝি ডাক্তার আছে, স্টুডেন্ট আছে, আমি এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকাচ্ছি এই জন্যে যে কোনো কিছু মা বাবার কোনো কমপ্লেন, কোনো কোনো সময় ইগনোর করা যাবে না। সেটা মনে হয় যে আমরা অনেক সময় ঠাট্টা করি, মা বাবারা বললে আরে এইগুলো নিয়ে আপনি আসছেন, কিন্তু আমাদের কিন্তু এইগুলো বলার আগে উই শুড হ্যাভ এ ভেরি কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। যদি আমরা না বলি we should take help from the seniors, but কোনো জিনিস আমি পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু কাউকে কোনো রকম ইয়ে দিব না। আর কথায় কথায় একটা প্রেসক্রিপশন লেখে
হ্যাঁ বুঝলো কি বুঝলো, টেলিফোনে প্রেসক্রিপশন লেখে, এগুলো কোনোদিন প্র্যাকটিস করবে না। টেলিফোনে যে তোমার কাছে চাইবো একটা মেডিকেল অ্যাডভাইস, তাকে বলবো যে আমাকে মাফ করেন, আমি বাচ্চা না দেখে, রোগী না দেখে আমি কোনো প্রেসক্রিপশন লিখবো না। খবরদার কোনোদিন লিখবা না। লিখলে পরে দেখবা যে ডিসেন্ট্রির ওষুধ দিয়ে দিলা, 2 দিন পরে এই বাচ্চা নিয়ে আসছে মরণাপন্ন অবস্থায়। সুতরাং বি কেয়ারফুল, খবরদার। ঠিক আছে? জি স্যার। So it's a very simple of intestinal obstruction. এটা তোমরা জানো, এটাকে multiple air fluid levels, multiple air fluids. So this patient is also presenting recurrent vomiting. তাহলে আমরা রিকারেন্ট ভমিটিং এবং রিগার্জিটেশন নিয়ে কিন্তু এতগুলো কেস আমরা আলোচনা করলাম, 12টা কেস আমরা আলোচনা করে ফেলছি। সো এখানে কিন্তু এই রিকারেন্ট ভমিটিংটা কিন্তু বিলিয়াস ভমিটিং হতে পারে, কারণ নাড়ির নিচের দিকে অবস্ট্রাকশন হয়েছে, তাই না? অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তাহলে আমরা একটু আগে পড়তেছিলাম যে বিলিয়াস ভমিটিং উইদাউট abdominal distension is the classical hallmark of duodenal atresia. Or about recurrent vomiting, sometimes with bilious vomitus, with abdominal distension, pain, absolute constipation, it is indicating intestinal obstruction. X-ray যদি আমরা করতে পারি তাহলে দেখবো যে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, এবং এটা তখন বুঝতে হবে যে এখানে কোনো না কোনো কারণে একটা অবস্ট্রাকশন হয়েছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তো দ্যাট ইজ এগেন এ সার্জিক্যাল ইমার্জেন্সি। সো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, রিকারেন্ট ভমিটিং। প্রথম অবস্থায় হয়তো বিলিয়াস থাকবে না, কিন্তু পরবর্তীতে বমি করতে করতে তারপর দেখবে পিত্ত বেরিয়ে আসছে। পিত্ত মানে বাইল, তো বেরিয়ে আসলে পরে এটা আমাদের ইন্ডিকেট করছে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই বাচ্চাটা দেখো, দিস ইজ নিওনেট হু প্রেজেন্টেড উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, বিশাল অ্যাবডোমিনাল ডিস্টেনশন, হ্যাঁ, এবং তার ভেন গুলো সুন্দর করে একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা এক্সরে করে দেখা গেল যে একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন কেমন যেন, মানে ডিস্টেন্ডেড হয়ে আছে, এত এয়ার জমে আছে, বিভিন্ন জায়গায় এয়ার জমে আছে, বুঝতে পারছি না? তো এটাও দেখো আমরা আর একটা জিনিস পড়ছি। তারপরে এটা দেখার পরে আমরা যখন কন্ট্রাস্ট করলাম, কন্ট্রাস্টে দেখা যায় যে এই দেখো নাড়ির একটা অংশ ডিস্টেন্ডেড, এটা তোমাদের হয়তো তোমরা বুঝবা না, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে ছাড়বো। এটা নাড়ির এই অংশটা ডিস্টেন্ডেড, দেখুন মার্জিন, হ্যাঁ, একদম বেলুনের এই যে গাড়ির টায়ার টিউবের মতো একদম। আবার এই জায়গাটা দেখো কেমন ন্যারো, তাহলে এই জায়গাটা কনস্ট্রিক্টেড, তার প্রক্সিমালি ডাইলেটেড। তাহলে এখানে নাড়ির এই অংশটা ন্যারো হয়ে আছে, কিছু একটা গোলমাল আছে এখানে। তা না হলে মানে এই ন্যারো দিয়ে ফুড পার্টিকেলসটা নিচের দিকে যাচ্ছে না, সব প্রক্সিমালি অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে। অ্যাকুমুলেট থাকার জন্যে এই পোর্শনটা ডিস্টেন্ডেড হয়ে গেছে। এখানেও তাই দেখো, হ্যাঁ, নাড়িটা ডিস্টেন্ডেড হয়ে গেছে, আস্তে 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 ন্যারো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা আমরা কিছু পেলাম, দেখা যায় এটা আমরা। তাহলে এখানে অ্যাব্রাপ্ট, এই দেখো ডিস্টেন্ডেড, একদম অ্যাবডোমিন ডিস্টেন্ড হয়ে হতে 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 এইখানে দেখো ন্যারো হয়ে গেছে। তাহলে এই পোর্শনটা কোথায়? এটা রেকটাম অ্যানাল ক্যানাল, এখানে সিগময়েড কোলনের নিচে, হ্যাঁ, এখানে এটা ন্যারো হয়ে গেছে। এটা তাহলে ইটস ক্লোনিক প্রবলেম। আর এর প্রক্সিমাল যে কোলন আছে, এই কোলনটা ডিস্টিংক্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আরো একটা দেখিয়েছি যে ডিস্টেন্ডেড ডাইলেটেড কোলন, এবং এরপরে এশিয়ার নিচের দিকে দেখা হয় এটা কনস্ট্রিক্টেড হচ্ছে না। তাহলে অ্যাব্রাপ্ট ন্যারোয়িং, ন্যারো ট্রানজিশন জোন, একটা ট্রানজিশন জোন এখানে ন্যারো হয়ে গেছে, এবং ডাইলেটেড প্রক্সিমাল এখানে স্মল ক্যালিবার। এটা আমাদের নাড়ির ভিতরে দুটো নার্ভ প্লেক্সাস থাকে, একটা হলো মিশনার্স প্লেক্সাস আর একটা হলো অরব্যাক্স প্লেক্সাস। এইটা আমাদের নাড়ির পেরিস্টালসিস এবং যত রকম নিউরোলজিক্যাল ফাংশন আছে তারা রেগুলেট করে। মনে করে কোনো পেশেন্টের যদি এই নিউরোলজিক্যাল এই প্লেক্সাস যদি অ্যাবসেন্ট থাকে, গ্যাংলিয়ন সেল যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে নাড়ির সেই পোর্শনটা যেখানে এটা অ্যাবসেন্ট থাকবে, সেই পোর্শনটা কিন্তু কাজ করতে পারবে না। তাহলে আমাদের নাড়ি ক্যারেক্টারিস্টিক্স কি? এটা প্রপালশন হবে, ডাইলিটেশন হবে, আবার কনস্ট্রিকশন, ডাইলিটেশন হবে। যখন সে প্রপালশন হবে, সব ফুড পার্টিকেল সামনের দিকে যাবে, এর ভিতরে লংজিটিউডিনাল ফাইবারস আছে, ট্রান্সভার্স ফাইবারস, নানান রকম। তাহলে এইগুলোর এই প্রপালশনের জন্য খাবার আলটিমেটলি ডাইজেস্টেড ফুড পার্টিকেলস এই রেকটাম অ্যানাল ক্যানাল দিয়ে আমাদের স্টুল হিসেবে বেরিয়ে আসবে। কিন্তু যদি এখানে কোনো গ্যাংলিয়ন, নার্ভের গ্যাংলিয়ন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে এটা কিন্তু আর ডাইলিটেশন হচ্ছে না। নাইটলে হলে পরে এটা একটা ফাংশনাল অবস্ট্রাকশন হয়ে গেল।
সো ফাংশনাল অবস্ট্রাকশন হয়ে গেলে প্রক্সিমালি তো গাট ডাইলেট করে গেল, এটাকে বলা হয় হার্শপ্রাং ডিজিজ। তোমরা নাম শুনেছো হার্শপ্রাং ডিজিজের? জি স্যার। শুনছো নাকি? না না, শুনো, এটা কিন্তু ইটস নট অ্যান আনকমন প্রবলেম। আমাদের অনেক বাচ্চারা কনস্টিপেশন নিয়ে আমাদের কাছে আসে এবং তাদের এইটা ইভালুয়েট করতে করতে দেখা যায় যে তাদের এটা হার্শপ্রাং ডিজিজ হয়ে গেছে। সো বেসিক্যালি এই পেশেন্টগুলো আমাদের কনস্টিপেশন নিয়ে আসে এবং গ্রাজুয়াল ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, এটা হচ্ছে কনজেন্টাল প্রবলেম, জন্মের থেকে এটা থাকে, কনজেন্টাল অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেলস। এবং এই এক্সরে করার পরে 24 ঘন্টা পরেও দেখা যায় যে নাড়ির থেকে এই ডাই বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? কারণ হলো তার এই জায়গাটায় আমরা আটকাই যাচ্ছে। সো লং টার্ম রিটেনশন অফ কন্ট্রাস্ট ইজ হাইলি সাজেস্টিভ অফ হার্শপ্রাং ডিজিজ। তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, এখানে দেখো ডাইলিটেশন হয়ে গেছে, হ্যাঁ ডাইলিটেশন হয়ে গেছে এবং 24 ঘন্টা পরেও কিন্তু নাড়ির থেকে কিন্তু এটা ইভাকুয়েট হচ্ছে না। এই ডাইটা কিন্তু তোমার আমার নাড়ির মধ্যে যদি এরকম ডাই দেওয়া যায় 24 ঘন্টা পরে নাড়ি দেখবে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এর যাচ্ছে না। তাহলে এটা যে রিটেন করে তাহলে আমাদের চিন্তা করতে হবে এটা হার্শপ্রাং ডিজিজ। হোয়াট ইজ হার্শপ্রাং ডিজিজ? হার্শপ্রাং ডিজিজটা হলো যে কনজেন্টাল অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন, অ্যাগ্যাংলিয়নিক সেগমেন্ট। এইটা হলো অ্যাগ্যাংলিয়নিক সেগমেন্ট। এখানে মিশনার্স প্লেক্সাস এন্ড নরবাক্স প্লেক্সাসে যে গ্যাংলিয়ন গুলো থাকার কথা ছিল সেগুলো নাই। না থাকাতে এই নার্ভগুলো কাজ করতে পারছে না, না করতে পারলে এটা ডাইলিটেশন হচ্ছে না, ফাংশনাল অবস্ট্রাকশন হচ্ছে এবং অবস্ট্রাকশন হলে প্রক্সিমাল টু দ্যাট দেয়ার ইজ গ্রাজুয়াল ডিস্টেনশন, এটা হার্শপ্রাং ডিজিজ, এটা আমরা পাবো। তো যাই হোক, এটা তোমরা একটু শুনে রাখো। এখানে আমরা 3টে জনের কথা বলছিলাম, এটা প্রক্সিমাল ডাইলেটেড জোন, ট্রানজিশন জোন, কন্ট্রাক্ট। যাই হোক, তো এটা আমরা সাধারণভাবে রেকটাল সাকশন বায়োপসি করে এটা ডায়াগনোসিস করা হয়, গোল্ড স্ট্যান্ডার্ড এটা, যে রেকটামের ভিতরে একটা টিউব ঢুকাইয়া ওখানে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করা হয়। সেই সমস্ত ওয়াশের সাথে সাথে যে সমস্ত তোমার সেল বেরিয়ে আসে, মিউকোসাল সেল বেরিয়ে আসে, সেখানে অনেক সময় এই গ্যাংলিয়ন সেলের প্রেজেন্স আছে কিনা এটা দেখা হয়। তো যাই হোক, তোমরা এটা শিখে রাখো, এটা হার্শপ্রাং ডিজিজ। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা প্রায় শেষের দিকে আসছি নাড়িতে। লাস্টে যে কেসটা হলো 14 নম্বর কেস, দিস নিউবর্ন ওয়াজ ব্রট টু দ্য পেডিয়াট্রিক ওপিডি at around 48 hours of age as the child still did not pass meconium. আমরা নর্মাল একটা বাচ্চা জন্মের পরপরই আমরা আশা করি যে সে 24 ঘন্টার ভিতরে মেকোনিয়াম পাস করবে, কিন্তু এই বাচ্চাটা আমাদের কাছে আসছে 24 ঘন্টা পার হয়ে গেছে, 48 ঘন্টাও যায়, কিন্তু বাচ্চা তো মেকোনিয়াম পাস করে নাই। আমাদের একটা ট্রেন্ড হলো যে আমরা কতগুলো জায়গা যখন আমরা পেশেন্ট এক্সামিন করি আমরা মিস করি, দেখতে চাই না, দেখি না। তার একটা হলো মুখের ভিতরে আমরা অনেক সময় দেখতে চাই না, দূর এই বাচ্চা কি আবার মুখ আ করবে, দেখবো, এই টর্চ বের করবো, টাং ডিপ্রেসার লাগবে, এত ভেজালের মধ্যে যায়। তাহলে অনেক সময় দেখা যায় যে মুখের ভিতরে ক্লেপ প্যালেট থাকে, অনেক সময় টনসিল ইনফেকশন হয়ে আছে, আমরা দেখি না। অনেক সময় বাচ্চারা যে চোখ বন্ধ করে থাকে, আমরা চোখের পাতাটা উল্টায় কিন্তু দেখি না। এবং এক্ষেত্রে দেখা যায় অনেক ম্যালনারিশড বাচ্চা, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের বাচ্চা, হ্যাঁ, তাদের চোখ দেখা হয় না এবং এই সে চোখ মেলে না বিকজ ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, তাদের ফটোফোবিয়া হয়। ফটোফোবিয়া মানে কি? বাইরে চোখটা খুললে পরে লাইট লাগে, এটাতে তারা সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে রাখে। তো এখন তারপরে আরেকটা জিনিস হলো এই যে নিচের দিকে তোমার অ্যানাস, তারপরে জেনিটাল রিজিয়ন, এগুলো কিন্তু অনেক সময় চেক করা হয় না। তো চেক না করাতে যেটা হয়েছে, এই বাচ্চাটার জন্মের পরে এই দেখো এই বাচ্চাটার পায়খানা রাস্তায় এখানে অ্যানাল অরিফিস নাই, হ্যাঁ, এটা মিস হয়ে গেছে, কারণ পায়খানা বেরোবে কোত্থেকে, এবং বেরোতে না পারলে আস্তে আস্তে এই বাচ্চাটা গ্রাজুয়াল ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন হয়ে গেছে। এই কথাগুলো আমি তোমাদেরকে কেন বলছি, যে তোমরা গ্রোয়িং ডক্টর, হ্যাঁ, তোমাদের কিন্তু এই জায়গাগুলো খেয়াল করতে হবে। আনটিল আনলেস ইউ এক্সামিন এভরি পার্টস অফ দ্য পেশেন্ট, your examination is incomplete. এবং এটা ইনকমপ্লিট থাকলে পরে ইউ মে মিস এনিথিং উইদিন দ্য ওরাল ক্যাভিটি, ইউ মে মিস এনিথিং, এনি প্রবলেমস ইন আইজ, ইভেন ইউ ক্যান মিস এনিথিং ইন দ্য মানে কি বলে এক্সটার্নাল জেনিটেলিয়া, তারপরে অ্যানাল অরিফিস, এগুলো অনেক জিনিস মিস। অনেক সময় এই টেস্টিস একটা থাকে একটা থাকে না, এটাও মিস করি আমরা। অনেক সময় এই জায়গাগুলো আমরা কিন্তু খুব মানে কি বলে হেসিট্যান্ট টু এক্সামিন দিস পোর্শন, এটা আমাদের দেখতে হবে। তো
তো এটা কি হলো, তাহলে এটা হলো নো অ্যানাল অরিফিস ইমপারফোরেটেড অ্যানাস। এবং এই অ্যানোরেক্টাল ম্যালফরমেশন এই এরিয়াতে যে কত রকম প্রবলেম নিয়ে আমাদের কাছে বাচ্চারা আসে, সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সো আই উড লাইক টু মেক ইউ অ্যালার্ট, প্লিজ ডোন্ট ইগনোর এনি পার্ট অফ দ্য বডি। এবং তখন ইনভার্টোগ্রাম দেখা গেল করা হলে এই যে বাচ্চাটার এটা একটা এক্স রে করে দেখা গেল যে ওর গ্যাস, ইন্টেস্টাইনাল কোলোনিক গ্যাস এই পর্যন্ত আসছে, কিন্তু অ্যানাল অরিফিস পর্যন্ত যায় নাই। তাহলে এইখানেই তার অ্যাট্রিসিয়া হয়ে আছে কিংবা বন্ধ হয়ে আছে, যে কারণের জন্য যাচ্ছে না। সো ইট নিডস ইমিডিয়েট সার্জারি। এই বাচ্চাটা যদি আমরা আরো একটা দিন যায় নিউ বর্ন, এই বাচ্চাটা দেখবা যে আরো খারাপ হয়ে, নাড়িগুলো যত ডিস্টেনশন হবে তখন তার ভাস্কুলার সাপ্লাই তত বেশি অ্যাফেক্টেড হবে। তো যত বেশি অ্যাফেক্টেড হবে তত সে গ্যাংগ্রিনের দিকে চলে যাবে। তো সুতরাং এখানে এখন এই বাচ্চাটাকে ইমিডিয়েট সার্জারি করতে হবে। একটা বাচ্চা পরিবারে আসলে কত রকম আনন্দ উল্লাস হয়, এই আনন্দ উল্লাসের ভিতরে এখন আবার সবার মনের মধ্যে বিষাদ নেমে আসছে, হরিষে বিষাদ। তো সুতরাং কেন হয়েছে এটা জন্মগত ত্রুটি, এবং এটা আমরা ফেল করছি আইডেন্টিফাই করতে at the time of birth. So that has to be examined completely, comprehensively at the time of birth to exclude any congenital malformation, যেটা যে কোনো একটা কিছু ম্যালফরমেশন হয়ে যেতে পারে। তো সুতরাং প্লিজ ডু এক্সামিন। তাহলে এই গেল আমাদের 14 নম্বর কেস। তো ঠিক আছে, এটা আমরা তাহলে নারীর ভিতরে কমন, আনকমন এবং যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া আরো অনেক প্রবলেম হয়, আমি এখানে যেগুলো আলোচনা করলাম সেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড রেডিওলজি, সেই রেডিওলজিটাকে সামনে আনার জন্য আমি কেসগুলোকে নিয়েছি। এছাড়া তো নারীর ভিতরে আরো কত রকম হাজার হাজার প্রবলেম আছে, সব প্রবলেম তো রেডিওলজিতে এক্সপ্লেন করা যাবে না। এগুলো হয়তো ইন কোর্স অফ টাইম সামনের দিকে যদি কোনো সময় সুযোগ হয় সেগুলো আলোচনা করা যাবে। তো এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, আমি কিভাবে জানবো যে তোমাদের কোশ্চেন আছে? যাই হোক, পরে হয়তো তোমাদের কি সব বক্স আছে এর মধ্যে হয়তো দিয়ে দিতে পারবো। আচ্ছা, দিস ইজ কেস নাম্বার 50। এই বাচ্চাটা ইমন 2 months old বেবি আমাদের কাছে আসছিল। দিস বেবি ইজ ব্রট বিকজ অফ কনস্টিপেশন। আমরা একটু আগে দেখছিলাম যে বাচ্চাটা মিকোনিয়াম পাস করে নাই। তোমরা শুনছো আমার কথা? আসো আমার সাথে। স্যার শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো প্রেজেন্টেড উইথ কনস্টিপেশন। বাচ্চা বেশি ঘুমায়, কান্নাকাটি করে না, মা বাবা খুবই ভালো, মানে খুবই সুখে আছে, সুখে শান্তিতে আছে বাচ্চা। কিন্তু সমস্যা হয়েছে যে বাচ্চাটা পায়খানাও করে না। এই বয়সের একটা বাচ্চা, তার নর্মাল ক্যারেক্টারিস্টিক্স কি, যে বাচ্চারা মায়ের দুধ খায় এবং বাচ্চারা প্রতি নড়াচড়াতে একটা হাসি দিল, একটা কাশি দিল, একটু জোরে কাঁদলো, প্রত্যেকটা ইভেন্টসে একটু একটু করে পাতলা পায়খানা করে। এটা হলো নর্মাল পায়খানা। অর্থাৎ সে দেরি 15 বার 20 বার অল্প অল্প করে পায়খানা করে। কিন্তু আমাদের এই বাচ্চাটা এটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, পায়খানা করে না। এইরকম একটা প্রবলেম নিয়ে মা আমাদের কাছে নিয়ে আসলেন, এবং এর সাথে অ্যাডিশনালি আমাদের আরো বললেন যে এই বাচ্চাটা সবসময় যেন ঘুমাই থাকে, কান্নাকাটি করে না, কোনো রকম বিরক্ত করে না, খুবই সেদিক থেকে মা বাবারা খুব খুশি। আমরা এক্সামিন করে দেখলাম এই বাচ্চাটার ফেসটা দেখো, এই টাংটা প্রোটেক্টেড, কেমন যেন টাংটা, ফেসটা কেমন যেন একটু লাগছে, কেমন যেন একটা ডাল একটা ফেস, প্রোটেক্টেড টাং। সো এই ধরনের যে বাচ্চার ফেসিয়াল প্রোফাইলে যদি আমরা দেখি, তাহলে এটার কিন্তু একটা ক্লাসিক্যাল পিকচার of hypothyroidism. So whenever a baby is presented with constipation rather than recurrent loose stool, little cry, more sleepiness, please do consider congenital hypothyroidism. এই congenital hypothyroidism কিন্তু আমাদের দেশে অনেক বাচ্চারা আনডিটেক্টেড থাকে, কারণ পৃথিবীর উন্নত দেশসমূহে জন্মের পরপরই না, উইদিন শিডিউল টাইম তারা কিন্তু থাইরয়েড স্ক্রিনিং করে ফেলে। আমাদের দেশে যেহেতু সেই সুযোগটা নাই, তো সেই সুযোগ না থাকার জন্য আমাদের অনেক বাচ্চা কিন্তু এরকম মিস হয়ে যায় এবং তারা কিন্তু এরকম প্রেজেন্ট করে। এবং এই পেশেন্টের যদি আমরা কেউ আইডেন্টিফাই করে তার চিকিৎসা দিতে ব্যর্থ হই, তাহলে এই বাচ্চাটা সারা জীবনের জন্য সে কিন্তু মেন্টালি রিটার্ডেড হয়ে যাবে। মেন্টালি রিটার্ডেড হয়ে যাবে মানে যে জিনিসটা আমরা যদি আইডেন্টিফাই করে চিকিৎসা দিতে পারতাম, সে কিন্তু একটা নর্মাল বাচ্চার মতো গ্রো করে যেত। কিন্তু আমাদের মিস করার জন্য
বাবা মাদের মিস করার জন্য, হ্যাঁ, এই বাচ্চাটার একটা দিন দেরি হবে তো তার আইকিউ কমতে থাকবে। তো সুতরাং ভেরি কেয়ারফুল আমাদের এটা হতে হবে। সো whenever a baby coming to us with this problem, please do consider congenital hypothyroidism until proved otherwise. এবং সাথে সাথে আমরা যে কাজটা করতে পারি সেটা দেখো, আমরা এরকম নি জয়েন্টের একটা এক্সরে করে ফেলতে পারি। আমরা জানি যে epiphysis of the lower end of the femur and upper end of the tibia appears at 36 weeks of gestation. 9 মাসের দিকে এসে এটা অ্যাপিয়ার করে। তো যেটা ফুল টার্ম বেবি যদি এরকম আসে, আমরা যদি দেখি যে এর কোনো এপিফাইসিস নেই, দেখো এখানে কোনো বোন নাই দুটো জয়েন্টের মধ্যে, নি জয়েন্টের এক্সরের মধ্যে, এটা হলো আমরা নর্মালি এরকম থাকার কথা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নাই। তাহলে আমাদের আরো চিন্তাটা আরো গভীরে হলো যে এপিফাইসিস নাই, তাহলে আমরা কিন্তু আরেক ধাপ কনজেন্টাল হাইপোথাইরয়েডিজমের দিকে এগিয়ে গেলাম। তো সুতরাং বেড সাইডে যদি আমরা সাথে সাথে করে টিএসএইচ লেভেল 8 না করতে পারি, অনেক জায়গায় সুযোগ সুবিধা না থাকে, এক্সরে এখন অনেক যে প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, আমরা এই নি জয়েন্টের একটা এক্সরে করবো এবং সেখানে যদি আমরা দেখি যে এই বাচ্চাটার কোনো ইয়ে নাই, তাহলে কিন্তু আমাদের খুব কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব তার থাইরয়েড প্রোফাইলটা করে ফেলতে হবে। এখানে এই থাইরক্সিন কম থাকার জন্য অথবা অ্যাবসেন্ট থাকার জন্য নেগেটিভ ফিডব্যাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি লিবারেটেড হবে। সো দ্যাট ইজ দ্য মেন ইন্ডিকেটর অফ কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম। এটা নর্মালি যদি ধরো তোমার 5 পর্যন্ত থাকে, এটা দেখো 54 হয়ে গেছে, এবং একই সাথে মানে FT4 মানে থাইরক্সিনের লেভেলটা কম থাকে। সো এটা আমি এটা দেখালাম এই জন্যে যে এটা আমাদেরকে কিন্তু কনসিডারেশন নিয়ে আসতে হবে, কনস্টিপেশন। এর সাথে আরো কিছু জিনিস আমাদের যে কি আসতে পারে, প্রলং জন্ডিস। আমরা নিউনাটাল জন্ডিস পড়েছি, সেই জন্ডিস দেখা যায় সাধারণভাবে 2 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু whenever that jaundice has been persisting beyond 2 weeks, sluggishness যেটা এই বাচ্চাটার আছে, ফিডিং ডিফিকাল্টিস, খেতে পারছে না, প্রোটুটে টাঙানো দেখলাম, পাপি আইলিড, রিঙ্কেলড ফোরহেড, ইডিমেটাস এক্সট্রিমিটিস, ওয়াইড ওপেন অ্যান্টিফেন্টাল, এগুলো আমরা ক্লিনিক্যালি যদি আমরা পরীক্ষা করি, তার মায়েদের কমপ্লেন থেকে ডাক্তার সাহেব জন্ডিস তো যাচ্ছে না, বাচ্চা কেমন চুপচাপ, হ্যাঁ, তো এরকম যদি থাকে আমরা এই বাচ্চাদেরকে ইয়ে করবো। এই বাচ্চাটার চিকিৎসা আমাদের কাছে যখন দেওয়া হলো, 2 সপ্তাহের মধ্যে দেখো তার ফেশিয়াল প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে, মানে কি মার্ভেলাস। হ্যাঁ, সুতরাং থাইরক্সিন দিয়ে দিতে হবে, থাইরক্সিন দিয়ে দিলে দেখবে যে এটা ভালো হয়ে গেছে, দেরি করা যাবে না, এবং এটা দেখলাম না। আচ্ছা, এই একটা বাচ্চা আমরা দেখাবো যে দি চাইল্ড, এই বাচ্চাটা presented with severe anemia since early infancy. 6 years old child was admitted with severe anemia who has history of many previous blood transfusion. এটা কমনলি আমাদের যারা এমবিবিএস এর ছাত্র আছে তাদের পরীক্ষা এটা আসেই, পেশেন্টটা এক্সরে গুলো দেওয়া হয়, সেটার জন্য আমি এটা নিয়ে আসলাম। He was found short and this type of facial profile with gross hepatosplenomegaly. হ্যাঁ, দেখো ফেসিয়াল প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা অনেক সময় বলি ফ্রন্টাল বসিং বলি, ডিপ্রেশন অফ দ্য নেজাল ব্রিজ বলি, ম্যালোক্লুশন অফ দ্য গাম বলি, তাই না? এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, এবং তার হেপাটোস্প্লেনোমেগালি আছে থ্যালাসেমিয়া মেজর। এই যে এটার সাথে তার অনেক সময় জন্ডিস থাকে, হেপাটোস্প্লেনোমেগালি এই পেশেন্টের। এখন এই পেশেন্ট এক্সরে করে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো কেমন যেন একটা এক্সরে, হ্যাঁ, এখানে কালো কালো জায়গাগুলো হয়ে গেছে, কর্টিক্যাল টিস্যু কমে গেছে। একটা বোনের কর্টেক্স থাকে, মেডালা থাকে, কিন্তু এই বোনগুলো দেখো অস্টিওপেনিয়া হয়ে গেছে, এবং এর ভিতরে একটা মোজাইক প্যাটার্ন বলে, এটাকে বলে মোজাইক প্যাটার্ন। মোজাইক আছে না আমাদের ঘরের মধ্যে, এখন তো সব ঘরের মধ্যে টাইলস লাগাই ফেলছে, টাইলসের আগে ছিল সব মোজাইক করা হতো, কালো সাদা কালো সাদা এরকম, তো সেরকম এটাকে বলে মোজাইক প্যাটার্ন। এটা হলো ক্লাসিক্যাল এক্সরে অফ কনজেন্টাল হিমোলাইটিক অ্যানিমিয়া। কনজেন্টাল হিমোলাইটিক অ্যানিমিয়া এটা হলো একটা নর্মাল, এই বয়সের একটা বাচ্চার নর্মাল এক্সরে, দেখো সুন্দর কর্টেক্স, কালোটা মেডালা আছে, হ্যাঁ, কিন্তু এখানে একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, এবং এত চেঞ্জ হয়ে গেছে বোনটা মানে মানে ঝাঁঝরা হয়ে গেছে। কথা বুঝলাম কেন হয়েছে এরকম? কারণ হলো থ্যালাসেমিয়াতে আমরা জানি যে তাদের হিমোগ্লোবিন কম থাকে, তো হিমোগ্লোবিন যত কম হয় তত বেশি বোন ম্যারো স্টিমুলেটেড হয়। বোন ম্যারো স্টিমুলেটেড হয় কি, টু প্রডিউস মোর অ্যান্ড মোর আরবিসি,
তো মোর অ্যান্ড মোর আরবিসি যে বোন ম্যারোতে স্টিমুলেটেড হয়, এর মধ্যে ইরাইথ্রয়েড সিরিজের সেল আছে, সেটা এক্সপ্যান্ড করে বড় হয়। যত বেশি বড় হয়, সেটা বোন ম্যারোর মধ্যে থাকে, তত বেশি এটা কর্টেক্সের উপরে চাপ দেয়। কর্টেক্সটা তখন আস্তে আস্তে কমে আসে। সো কর্টিক্যাল বোন এটা কমে যায়, বাট মেডুলারি টিস্যুটা বেড়ে যায় বিকজ অফ ইরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া। তো আলটিমেটলি দেখা যায় যে এরকম হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা দেখি, এইটা আমরা দেখো, এই যে বলে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, এটা ইনার টেবিল, এটা আউটার টেবিল। ইনার টেবিল এবং আউটার টেবিলের মধ্যে যে বনি ট্রাবিকুলিগুলো থাকে, এই বনি ট্রাবিকুলিগুলো দেখা যায় যে এখানকার যে ম্যারো স্পেস এক্সপ্যানশনের জন্য এটা আউটার অ্যান্ড ইনার টেবিলের ডিস্টেন্সটা বেড়ে যায়। দেখো এটা কিন্তু খুব কাছাকাছি, কিন্তু এটা কিন্তু অনেক এক্সপ্যান্ড করে গেছে বিকজ এর মধ্যে কিন্তু ইরাইথ্রয়েড টিস্যু বেড়ে গেছে। এটা এক্সরেতে দেখা যাবে না ইরাইথ্রয়েড টিস্যু, কারণ এটা হিমোপয়েটিক টিস্যু, এটা এক্সরেতে আসে না। তো কর্টিক্যাল বোনটা এখানে আসছে, তো এটা এক্সপ্যানশন অফ আউটার টেবিল অ্যান্ড ইনার টেবিল। হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, হেয়ার অন এন্ড, এই দেখুন না কেমন যেন, হ্যাঁ। মানে একজনকে জিজ্ঞেস করছে এটা কি জিনিস, বলে যে স্যার চুল। আরে বেটা চুল না কি এরকম। এর ভিতরে যে বনি ট্রাবিকুলি নর্মালি কিন্তু এখানে আসে, সেগুলো এরকম স্ল্যান্টিং থাকে, স্ল্যান্টিং থাকে। যখন আউটার টেবিলটা বাইরের দিকে এক্সপ্যান্ড করে, তখন এইগুলো স্ল্যান্টিং না থেকে খাড়া হয়ে যায়। বনি ট্রাবিকুলি গিভ রাইজ টু দিস সোর্স অফ অ্যাপিয়ারেন্স। এটাকে বলে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কদম কদম ফুলের মতো এরকম, তাই না? বুঝতে পারছো? তাহলে পরীক্ষার সময় কিন্তু ওদেরকে বলতে হবে যে এটা হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, expansion of the medullary space between outer and inner table. So it's a classical example of কি thalassemia কি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। উত্তর দাও না কেন? এটা কি থ্যালাসেমিয়া মেজর? থ্যালাসেমিয়া মেজর, জি স্যার। হ্যাঁ, থ্যালাসেমিয়া মেজরে হবে কি আউটার টেবিল অ্যান্ড ইনার টেবিল। আউটার টেবিল হলে এটা স্কাল বোন, স্কাল বোন, তাই তো? জি স্যার। দুটো লেয়ার থাকে, আউটার টেবিল বলে এটাকে, ইনার টেবিল। এই দুটোর মাঝখানে ন্যারো স্পেস এক্সপ্যান্ড করার জন্য এটার মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি। সো এটা হলো হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স বলে, ঠিক আছে? আর আগেরটা আমরা দেখলাম কি, যে এটা হলো লেসিক গ্রানুলার প্যাটার্ন, মোজাইক প্যাটার্ন, যেটাই তোমরা আমরা বলি না কেন, মোজাইক প্যাটার্ন। এই দুটো ক্লাসিক্যাল রেডিওলজিক্যাল ফিচার্স অফ কনজেন্টাল হিমোলাইটিক অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার থ্যালাসেমিক মেজর, ঠিক আছে? এটা হলো ডিটেইলস। ওকে, এই দেখো হেয়ার অন এন্ড, আরো সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছে? তো এইরকম এক্সরে যেন ভুল না হয় পরীক্ষায়, ছেলে মেয়ে যারা দেখছে। এটা আমরা কি দেখতে পাচ্ছি? This child presents with bow legs, দেখো না পাটা কেমন বাঁকাই গেছে, 3 বছর বয়স বাচ্চা, হাঁটছে পা বাঁকা। Present bow leg, clinical exam revealed enlargement at both wrist and small swelling at anterior costochondral junctions. তাহলে এক্সপ্যানশন হয়েছে, দেখি পরে ছবি। এই দেখো এই জায়গাটা লোয়ার এন্ড অফ দা ফোর আর্ম, হ্যাঁ, এটা এক্সপ্যান্ড করছে, এটা বলছে এই পেশেন্ট, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে, বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। এবং এখানে দেখো নক নি, নক নি, একটা নি জয়েন্ট আর একটা নি জয়েন্টের সাথে বাড়ি খাচ্ছে। আমাদের নি জয়েন্ট কি এরকম বাড়ি খায়? না স্যার। এক্সরেতে দেখা যায়, এটা আরেকটা পেশেন্ট এক্সরে আমি আরেকটা দেখছি, এটা হলো রিকেটি রোজারি, র্যাকেটিক রোজারি, ঠিক আছে? দিস ইজ হ্যারিসন সালকাস, এরকম থাকে হ্যারিসন সালকাস। সো ক্লাসিক্যাল এক্সাম্পলস অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্যাট কল্ড? রিকেটস। এই পেশেন্টের আমরা যখন এক্সরে করলাম, দেখা গেল এই যে এটা হলো লোয়ার এন্ড অফ দা, এই যে রেডিয়াস এন্ড আলনা, এটা হলো মেটাফাইসিয়াল ডিজিজ। একটা বোনের 3টে অংশ থাকে, এটা হলো এপিফাইসিস, দিস ইজ এপিফাইসিস, ঠিক আছে? দিস ইজ মেটাফাইসিস আর দিস ইজ ডায়াফাইসিস। ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইসিস, বুঝতে পারলো? এটা হলো এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। এটা হলো মেটাফাইসিস, ডায়াফাইসিস।
তাহলে বেসিক্যালি যে চেঞ্জটার কথা আমরা বলছি, কি চেঞ্জ হয়েছে? এই যে বোনটা এখানে এসে কেমন যেন এক্সপ্যান্ড করে গেছে, ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো, এই যে মানে কি বলে কিসের মতো, এটা এক্সপ্যান্ড করে গেছে। তাহলে এক্সপ্যানশন অফ দ্য মেটাফাইসিস, এক্সপ্যানশন অফ দ্য কি মেটাফাইসিস, মেটাফাইসিস। 2 নম্বর হলো এই মেটাফাইসিয়াল এন্ড, যেটা এটা সাধারণত ফ্ল্যাট থাকে অথবা একটু কনভেক্স থাকতে পারে, কনভেক্স। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাপিং হয়ে আছে, কনকেভ হয়ে গেছে, তাই না? কনকেভ, এখানে কনকেভ হয়েছে, এখানে কনকেভ হয়েছে, এখানে হয়েছে, এবং এখানে সুন্দর কনকেভ বোঝা যাচ্ছে, এই কনকেভ। তাহলে কনভেক্সও হয়নি, ফ্ল্যাটও নাই, কিন্তু কনকেভ হয়ে গেছে। আর মেটাফাইসিসটা দুই দিকে এক্সপ্যান্ড করে গেছে, দুই দিকে এক্সপ্যান্ড করছে। ঠিক আছে? এখানে দেখো কর্টিক্যাল বোনটা কত থিন হয়ে গেছে, কর্টেক্সটা থিন হয়ে গেছে। তাহলে থিনিং অফ দ্য কর্টেক্স, concavity or at metaphyseal ends, there is expansion of the metaphysis, এবং এই যে এর গায়ে সুন্দর করে মানে ক্লিন হয় নাই, এটাকে বলে ফ্রেইং বলে, ভেঙে ভেঙে গেছে, মানে ভঙ্গুর ভঙ্গুর মনে হচ্ছে। তাহলে এই যে কতগুলো চেঞ্জ, 4টা চেঞ্জ, একটা হলো কাপিং, যেটাকে কনকেভিটির কথা বলছি, এক্সপ্যানশন, ফ্রেইং, তারপরে হলো এই যে কর্টিক্যাল থিনিং, কর্টিক্যাল এটা অস্টিওপেনিয়া হয়ে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, এখানে দেখো ক্যালসিয়াম কমে গেছে, বোনের ডেন্সিটি কমে গেছে, বোনের ডেন্সিটি। হ্যাঁ, সব কিছু মিলে দিস ইজ এ ক্লাসিক্যাল রেডিওলজিক্যাল পিকচার অফ পেশেন্ট উইথ কি রিকেটস। মন থাকবে? জি স্যার। এখানে সুন্দর কাপিং, দেখছো না কাপিং কেমন? একদম কাপিং। এবং বোনটা কেমন বেশ তাজা বোন মনে হচ্ছে না, কেমন যেন মরা মরা বোন, কারণ এখানে ক্যালসিয়াম জমে নাই। আর এই চেস্ট এক্সরে করে দেখা গেলে কোস্টোকন্ডাল জাংশনে যে লাল লাল এই গোল গোল যেগুলো, এগুলো হলো রিকেটি রোজারি, ওই পেশেন্টটা যেটা আমরা দেখালাম, রিকেটি রোজারি। তাহলে রিকেটি রোজারি, কাপিং এন্ড প্রেইং, expansion of the metastasis, osteopenia, these 4 things radiologically you can consider the highest possibility of dash key rickets. একই জিনিস এখানে দেখো, বোনগুলো রিকেটস মানে বোনটা সফট হয়ে গেছে, ক্যালসিয়াম ফসফেট এগুলো বোনের মধ্যে মিনারেলাইজেশন হচ্ছে না, বোনটা সফট হয়ে গেছে। এই বাচ্চাটা এখন হাঁটাহাঁটি শুরু করছে, হাঁটাহাঁটি শুরু করলে কি হলো, এই টিবিয়াটা বেন্ড হয়ে গেছে না, বেঁকাই গেছে না, বেন্ডিং, সেই জন্য বাচ্চাটার পাটা এরকম কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, রিকেটস। তাহলে কি হলো, ডিক্রিজড ক্যালসিফিকেশন লিডস টু থিকেনিং অফ দ্য গ্রোথ প্লেট অ্যান্ড এজ অফ দ্য মেটাফাইসিস লুজেস ইটস শার্প বর্ডার। ফ্রাইং এর কথাটা আমরা বলেছি, এজ অফ দ্য মেটাফাইসিস চেঞ্জেস ফ্রম ফ্ল্যাট টু কনকেভ, যে কাপিং এর কথা আমরা বলেছি, তারপর ওয়াইডেনিং অফ দ্য ডিস্টাল এন্ড এটাও বলেছি, আর কোর্স ট্রাবিকুলেশন বিকজ অফ মানে কি বলে এই যে অস্টিওপেনিয়া। এই যে 4টা জিনিস, এই 4টা জিনিসের মধ্যে আমরা রিকেটসি রেডিওলজিক্যাল পিকচার বলবো। একটা হলো প্রেইং, একটা হলো কাপিং, ওয়াইডেনিং এবং অস্টিওপেনিয়া, এই 4টা জিনিস। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ। তাও অনেক সময় এরকম বেন্ডিং থাকে। তাহলে রিকেট শিখলাম। এইবার আমরা কয়েকটা পেশেন্ট আমরা দেখব, তোমাদের আর এই 15-20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। চাইল্ডস প্রেজেন্টস উইথ বোন পেন। বোন পেন মানে কি? বাচ্চা তো এসে বলে না বোন, আমার বোনে পেন করছে, তাই কি বলে? বাচ্চাদের কোলে নিলে কাঁদে, গায়ে হাত দিলে কাঁদে, আদর করতে গেলে কাঁদে, এরকম কতগুলো প্রবলেম আমরা। তো যদি কোনো বাচ্চা এরকম যদি গায়ে হাত দিলে কাঁদে অথবা বোন পেন, হ্যাঁ, রাত্রে ব্যথায় ঘুমাতে পারছে না, এরকম যদি হয়, তাহলে প্রথমে একটা চিন্তা আমাদের কিন্তু অনেকগুলো করতে হবে। একটা হলো যেমন লিউকোমিয়া, বিশেষ করে অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়াতে কিন্তু বোন পেন হয়। 2 নম্বর হলো আমরা স্কারবি, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে অনেক বোন পেন হয়। তারপরে ইনফ্যান্টাইল কর্টিক্যাল হাইপারস্টোক্যাপিস ডিজিজ, এটা তোমাদের জানার দরকার নেই, এটা একটা জিনিস, নামটা জেনে রাখতে পারো। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এটাও তোমাদের জন্য খুব কমন লাগবে না, তবে একটা জিনিস অস্টিওজেনেসিস, অস্টিও মানে বোন, বোন তৈরিতে যদি কোনো ইমপারফেক্টনেস থাকে
সো অ্যাবনর্মাল বোন জেনেসিস যদি থাকে এস্ট্রোজেন ইমপারফেক্ট, এটা আমরা একটা এক্সরে দেখাবো তোমাদের। কনজেন্টাল সিফিলিস, আর একটা হলো ব্যাটার্ড বেবি সিনড্রোম। ব্যাটার্ড বেবি সিনড্রোম মানে উন্নত দেশে বাচ্চাদের উপর অত্যাচার করা হয়, নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি, মারতে মারতে তাদের হাড্ডি ভেঙে ফেলে, এবং এটা উন্নত দেশে আছে। আমাদের দেশে আস্তে আস্তে এই যে বিভিন্ন জায়গায় দেখো না, বাড়িতে কাজের লোকের উপরে হাত তুলছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারছে, এটা ব্যাটার্ড বেবি সিনড্রোম। সো এই ধরনের কতগুলো প্রবলেমের কথা আমাদের মনে রাখতে হবে, যে এটা চাইল্ড প্রেজেন্টস উইথ বোন পেন। এর মধ্যে লিউকেমিয়া কিন্তু আমাদের কমনেস্ট চাইল্ড ম্যালিগন্যান্সি, কিন্তু যদিও ভিটামিন ডি এখন কম, তারপরেও কিন্তু স্কারবি নিয়ে অনেক বাচ্চা আমাদের কাছে আসে। হাই, এটা ক্যাপেস ডিজিজটা তুলনামূলকভাবে কম, অস্ট্রোজেন ইমপারফেক্টটা বেশ কিছু কেস পাওয়া যায়, কনজেন্টাল সিফিলিস এখন আর এত দেখা যায় না। আর ব্যাটার্ড বেবি সিনড্রোম আমরা উন্নত হচ্ছি, তো সেই জন্য আমাদের সোসাইটিতে এটা এখন আস্তে আস্তে বাড়ছে। যত বেশি উন্নত হবে তত বেশি ব্যাটার শিশু নির্যাতন বেড়ে যাবে। এই বাচ্চাটা দেখো, বাচ্চাটার এক্সপ্রেশন দেখো, বাচ্চাটা ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখো, ইস কি একটা কষ্টের মধ্যে আছে। 11 মাসের এই বাচ্চাটা ওয়াজ অ্যাডমিটেড উইথ লো গ্রেড ফিভার, ক্রাইং অন বিং হ্যান্ডেলড, ও কোলে নিলেই কাঁদে, and poor feeding for last 3 weeks. He was mostly fed with breast and cow's milk. He was hardly given any vegetables and fruits. His CBC was showing 9 gram, WBC platelet counts and peripheral blood pressure normal. তাহলে দেখো এই যে একটা বাচ্চার কেমন অসহায় একটা চাহনি। এখন এই বাচ্চাটার এটা রিকেটি রোজারি, কিন্তু রিকেটসে থাকে এরকম, আবার স্কারবিটিউ রোজারি কিন্তু এরকমই হতে পারে। দুটো ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়, কিন্তু ক্লিনিক্যালি দেখলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিকেটস এরকম পাই, কিন্তু স্কারভিতেও কিন্তু এরকম পেতে পারি, তাই সেই জন্য আমি এটা রাখছি। এখন এই এক্সরে এসে দেখো, এক্সরেতে দেখো এক্সরেটা কেমন বলতো, বেশ ক্লিন কাট, কর্টেক্স আছে, মেডাল আছে, কিন্তু এটাকে বলা ঘষা কাচের মতো, গ্রাউন্ড গ্লাস। গ্রাউন্ড গ্লাস মানে কি? ঘষা কাচ। হ্যাঁ, তারপর দেখো এই লোয়ার এন্ডের এটা এখানে একটা কালো জায়গা, হ্যাঁ এই দেখো না, এটা ভেঙে গেছে, তাই না? দেখছো? হ্যাঁ, বোনটা ভেঙে গেছে। আবার এখানে আবার সাদা হোয়াইট লাইন্স। আবার এইটা দেখো এপিফাইসিসটা চারিপাশে মার্জিন দিয়ে কেমন ক্যালসিফিকেশন, সুন্দর। হ্যাঁ, এখানে এই কালো জায়গা, এটা ভেঙে গেছে বোন, এখানে বোনটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এই যে এতগুলো চেহারা আমরা দেখলাম, একটা হলো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, একটা হলো এরিয়া অফ ডিস্ট্রাকশন, জোন অফ ডিস্ট্রাকশন, একটা হোয়াইট লাইন্স, একটা হলো এপিফাইসিয়াল। এখানে আমরা আপাতত 4টে জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওইটাই আমরা এখানে আমরা একটা দেখবো। তাহলে এইখানে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা এক্সরেতে আসি। ভিটামিন সি, ভিটামিন সি আমাদের যত রকম ফ্রুটস আছে, তারপরে তোমার টক জাতীয় খাবার আছে, এর ভিতরে প্রচুর ভিটামিন সি থাকে, বুঝতে পারছো? এটা আমরা এখন তো মনে করো ফলের রস খাইতে চাই না, আমরা জুস খাই, বাজার থেকে কিনে খাই, ওর মধ্যে ভিটামিন সি নাই। আমাদের এই যে যত টক খাবার আছে, মানে কমলা লেবু আছে, মাল্টা আছে, আমলকি আছে, প্রচুর পেয়ারা আছে, তাই না, আম আছে, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। এখনকার জেনারেশন তো ছেলেমেয়েরা এগুলো খেতে চায় না, না খেলে হয় কি, দেখো ভিটামিন সি কাজ, ইট অ্যাক্টস এজ এ কোফ্যাক্টর ফর এনজাইমস প্রোলাইল হাইড্রক্সিলেজ অ্যান্ড লাইসিল হাইড্রক্সিলেজ। এটা আমাদের মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু আলটিমেটলি এই যে হাইড্রক্সিলেজ, এই হাইড্রক্সিলেশন হয় অফ অ্যামাইনো অ্যাসিডস, এই হাইড্রক্সিলেশন অফ অ্যামাইনো অ্যাসিড অফ প্রোলিন অ্যান্ড লাইসিন, এটা কেন? টু ফর্ম কোলাজেন টিস্যু। তাহলে ভিটামিন সি যদি না থাকে, তাহলে আমাদের কোলাজেন টিস্যু তৈরি হবে না, কম হবে। কোলাজেন টিস্যু কোথায় লাগে? বোন তৈরির মেন যে জিনিসটা, এই যে আমরা অস্টিওয়েড টিস্যুর কথা বলি,
যার উপরে তোমার মিনারেলাইজেশন হয়, সেই অস্টিওয়েড টিস্যু ইজ তার একটা মেন ইনগ্রিডিয়েন্ট হলো কোলাজেন টিস্যু, এবং সেই কোলাজেন টিস্যু তৈরিতে ভিটামিন সি এর একটা বিশাল রোল আছে। তোমরা কি আমার কথা বুঝো? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এই কোলাজেন টিস্যু যদি ঠিক মতো না তৈরি করতে হয় পারে তাহলে সেখানে কিন্তু এই অস্টিওয়েড টিস্যুটা ডিফেক্টিভ তৈরি হবে, ভালো তৈরি হবে না। তাহলে এই কোলাজেন টিস্যু আমাদের আছে রক্তনালীতে, আছে বনে আছে। তো রক্তনালীতে যদি কোলাজেন টিস্যু ঠিক মতো না থাকে তাহলে বোনগুলো কি হবে? ফ্রাজাইল হয়ে যাবে। সেখান থেকে যত্রতত্র রক্তপাত হতে পারে, হিমোরেজ হতে পারে আনইউজুয়ালি, পেটি কি হতে পারে, পারপুরে হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আর অস্টিওয়েড টিস্যু যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে দেখা যাবে যে বোনটাও কিন্তু তৈরি হচ্ছে না ঠিক। তাই এই সেই তাহলে একটা আমরা এখানে দেখি একটা বোনের কি কি অংশ আছে। বোনের মধ্যে কিছু সেল আছে অস্টিওবিলাস, যারা বোন এই যে অস্টিওয়েড টিস্যু তৈরিতে হেল্প করে, অস্টিওসাইটস। আর অস্টিওক্লাস্টটা হলো বোনটাকে রিমডেলিং করে, খেয়ে খেয়ে বোনটাকে সুন্দর শেপে নিয়ে আসে। এই যে ফাইবার কোলাজেন টাইপস, এইটা যদি ঠিক মতো না হয় তাহলে হবে স্কারভি। আর এই মিনারেলাইজেশন যদি না হয় ঠিক মতো, ফসফেট, ক্যালসিয়াম এটা যদি না হয় তাহলে হবে রিকেটস। তাহলে আমরা বেসিক্যালি বুঝলাম যে রিকেটস এর মেন প্রবলেম হলো কোলাজেন টিস্যু, অস্টিওয়েড টিস্যু ফরমেশন। আর রিকেটস এর এখানে কিন্তু ক্যালসিয়ামে কোনো গোলমাল নাই, বুঝতে পারছো? স্কারভিতে ক্যালসিয়ামে কোনো সমস্যা নাই। স্কারভিতে সমস্যাটা কোথায়? কোলাজেন টিস্যু তৈরিতে, অস্টিওয়েড টিস্যু তৈরিতে। আর রিকেটস এর সমস্যাটা কোথায়? সেখানে অস্টিওয়েড টিস্যু ঠিক মতো হচ্ছে কিন্তু ক্যালসিয়াম, ফসফেট এটা নাই, সুতরাং বোন মিনারেলাইজেশন হচ্ছে না, বোন শক্ত হচ্ছে না। তোমরা দুটো পার্থক্য কি ধরতে পারছো? জি স্যার, পেরেছি। তাহলে রিকেটসে মেন সমস্যাটা কোথায়? ক্যালসিয়াম এবং ফসফেট ডিপোজিশন, বোনটাকে সুদৃঢ় করা। আর স্কারভিতে সমস্যাটা কোথায়? যার পরে যে টিস্যুর উপরে ক্যালসিয়াম এবং ফসফেট জমবে সেই টিস্যুটা তৈরিতে প্রবলেম হচ্ছে। তাহলে এই প্রবলেম যদি হয় তাহলে এখানে দেখো আমরা এই এক্সরেটা দেখি। এই এক্সরেটা দেখছি এখানে তোমার এই জায়গাটা নর্মাল, এখানে ক্যালসিফিকেশন হয়েছে, এখানে কিছু কোলাজেন টিস্যু তৈরি হয়েছে, ক্যালসিফিকেশন হয়েছে। কিন্তু এখানে কিন্তু কোলাজেন টিস্যু নাই, এখানে ক্যালসিফিকেশন হতে পারে নাই। আচ্ছা ভাই, কোলাজেন টিস্যু যদি না থাকে তো ক্যালসিয়াম তো যেখানে সেখানে জমে থাকবে, তাই না? ঠিক মতো অর্গানাইজড হইতে হবে না। এখানে দেখো ক্যালসিফিকেশন হয়ে গেছে, হ্যাঁ, এখানে ভেঙে গেছে এরকম। তাহলে এইগুলোর নাম আছে, এটা জোন অফ ডিস্ট্রাকশন। তারপরে এটি হলো হোয়াইট লাইন্স অফ ফ্রাঙ্কেলস, এটাকে বলে এপিফাইসিয়াল। হ্যাঁ, এপিফাইসিস কি হয়েছে? এটা তোমার আউটলাইনটা সুন্দর হয়েছে। তারপরে হয়েছে যে তোমার পেন্সিলিং অফ দ্য কর্টেক্স, এই যে কর্টেক্সটা অনেক সময় পেন্সিলিং হয়ে গেছে, আর একটা এক্সিটা আছে এইখানে দেখো পেন্সিলের মতো, পেন্সিলের দাগের মতো হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ হোল বোনটা হলো ঘষা ঘষা কাছের মতো, তাই না? এটা বলে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। তো এখানে তো আমরা আরো করে দেখি, এখানে দেখো সাবপেরিস্টাল হিমোরেজ হয়েছে। এটা হলো যে স্কারবিউটিক জোন বলে, এটা স্কারবির, এটা হলো তোমার কার্ডিনাল ফিচার্স হলো স্কারবিউটিক জোন, ট্রামার ফিল জোন। তারপরে হলো জোন অফ, এটা হোয়াইট লাইন্স অফ ফ্রাঙ্কেলস, এটা হলো রিঙ্গিং অফ দ্য এপিফাইসিস, ঠিক আছে? পেলকান স্কার এগুলো আছে, আমি তোমাদের পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো রিং সুন্দর গোল হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু কাপিং ফ্রেইং নাই, খেয়াল করছো? কাপিং আছে? না স্যার। নাই, হ্যাঁ, যেটা ওই রিকেটসে থাকে, এখানে কাপিং নাই। হ্যাঁ, বোনটা দেখো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। তো এই ফিচার্স গুলো আমি বলি এখন। এবং এখানে দেখো এই পেশেন্টটার এই অস্টিওয়েড টিস্যু ভালো তৈরি না হয়, যেখানে বোনটা এখানে খেয়ে গেছে, এবং এই চারিপাশে এই যে সাদা সাদা এগুলো একসময় হিমোরেজ হয়েছিল, সেগুলো ক্যালসিফাইড হয়ে গেছে। হ্যাঁ, এই সাবপেরিস্টাল হিমোরেজ হয়েছিল, বিকজ এখানকার যে পেরিস্টালমের নিচে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো ফ্রাজাইল হয়ে যায়, এবং ফ্রাজাইল হয়ে যাওয়াতে এখান থেকে তোমার ইয়ে হয়, দেখো না কেমন যেন খেয়ে গেছে বোনটা। তো যাই হোক, এই সমস্ত সামগ্রিকভাবে এই স্কারবির যে ফিচার্স গুলো আমি তোমাদের বলি এখন। এক, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। বোনের তিনটা অংশ বলেছিলাম, একটা হলো ডায়াফাইসিস, তারপরে হলো মেটাফাইসিস, তারপর হলো এপিফাইসিস। ডিএমই, ডি মানে ডায়াফাইসিস, এম মানে মেটাফাইসিস, ই মানে এপিফাইসিস।
তাহলে গ্রাউন্ড গ্লাস হয়ে গেছে বিকজ অফ বোন ম্যাট্রিক্স, ডিমিনিশড বোন ম্যাট্রিক্স। বোন ম্যাট্রিক্স কেন তৈরি হয় নাই? কারণ কোলাজেন টিস্যু তৈরি হতে পারে নাই। এই কথা বোঝা গেল? কারণ কোলাজেন টিস্যু তৈরিতে ভিটামিন সি এর একটা বিশাল রোল আছে, আমরা একটু আগে বলছিলাম, ঠিক আছে না? জি স্যার। হলো পেন্সিল থিনিং অফ দ্য কর্টেক্স, যে কর্টিক্যাল বোন যেখানে ক্যালসিয়াম জমে সেটা কেন থিন হয়েছে? এখানেও কিন্তু বোন ম্যাট্রিক্স কম হয়েছে, সেই জন্য কর্টেক্সটা বেশ মোটা তাজা হয়নি, পাতলা পেন্সিলের মতো হয়ে গেছে। 3 নম্বর হোয়াইট লাইন্স অফ ফ্রাঙ্কেলস, যেটা আমরা বলে হোয়াইট লাইন্স, একটু আগে দেখালাম। এখানে মিনারালাইজেশন হয়েছে, কিন্তু তোমার এই যে একটু দেখো, এই যে হোয়াইট লাইন্স কেমন যেন এবড়ো থেবড়ো ক্যালসিফিকেশন হয়ে গেছে, কিন্তু একটা রেগুলার ক্যালসিফিকেশন হয় না, দেখছেন? তারপরে হলো 4 রিংইং অফ দ্য এপিফাইসিস। দেখুন এপিফাইসিসটা কেমন সুন্দর করে 4টা করা, ক্যালসিফিকেশন অফ ডিফেক্টিভ অস্ট্রয়েড টিস্যু, ক্যালসিফিকেশন হয়েছে। তারপর জোন অফ ডিস্ট্রাকশন, ট্রামার ফিল্ড জোন, যেটা দেখা যায় যে রিপ্রেজেন্টস পুয়ারলি ফর্মড এরিয়াস অফ ডেব্রিস এন্ড ব্রোকেন ডাউন। এইটা হলো বোনটা ভেঙে গেছে, এখানে ডেব্রিস, বোন হচ্ছে ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কানেক্ট টিস্যু এগুলো হয়েছে। তাহলে এই 5টা যে জিনিস আছে, এইটা হলো 5টা জিনিস হলো ক্লাসিক্যাল রেডিওলজিক্যাল পিকচার অফ স্কার। তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। এইটা হলো রিংইং অফ দ্য এপিফাইসিস, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, তারপরে হলো জোন অফ ডিস্ট্রাকশন, ট্রামার ফিল্ড জোন, যেখানে ডেব্রিস থাকে, এখানে কোনো কানেক্ট টিস্যু তৈরি হয় নাই। তারপর হলো পেন্সিলিং অফ দ্য কর্টেক্স, রিংইং অফ দ্য এপিফাইসিস। এই 5টা জিনিস। আরো একটা জিনিস আছে, সেটা এখানে নাই, সেটা হলো পেলকান স্পার, দরকার নেই। তাহলে আমরা এখানে আরো সুন্দর করে দেখি, সাবপেরিস্টাল হেমোরেজ হয়ে গেছে, স্কারবেটিক জোন হয়ে গেছে, হ্যাঁ, তারপরে এটা কি বলে, হোয়াইট লাইন্স অফ ফ্রাঙ্কেলস, রিংইং অফ দ্য এপিফাইসিস, ঠিক আছে না, সাবপেরিস্টাল হেমোরেজ, এইগুলোর তোমার একটা হলো প্রেজেন্টেশন আর কি। এটা আমাদের স্কারপি। অন দ্য আদার হ্যান্ড আবার রিকেটে চলে যাই। এই দেখো কাপিং, এইটা আর স্কারবির মধ্যে পার্থক্য আছে না? এটা কাপিং হয়ে গেছে, ওয়াইডেনিং হয়ে গেছে, তাই না? তারপরে এখানে কর্টিক্যাল অস্টিওপেনিয়া হয়ে গেছে। এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষার সময় ছেলেমেয়েরা করে কি, স্কারবি বলে রিকেট, আর রিকেট বলে স্কারবি, তাই বলে কি হবে? হয় না। তো এটা কি দেবো? ভিটামিন সি দেবো। ভিটামিন সি যদি আমরা 3 মাস দিয়ে দেই, বাচ্চারা সুস্থ হয়ে আসবে। তাহলে দেখো এই বাচ্চাগুলো কিন্তু প্রেজেন্ট করে আমাদের কাছে সমস্ত শরীরে ব্যথা নিয়ে, হ্যাঁ, সমস্ত শরীরে ব্যথা নিয়ে আসে। কারণ কেন ব্যথা হয়? ব্যথা হয় ওই যে পেরিস্টেমের নিচে খুব টাইট জাংশন আছে, তো ওর মধ্যে যখন ব্লিডিং হয়, স্ট্রেসিং হয়, প্রচুর স্ট্রেসিং হয়, স্ট্রেসিং এ বাচ্চারা ব্যথা ফিল করে, ঘুমাতে পারে না। তো স্কারবি আমরা পড়লাম। আর একটা বোন পেন হয়, এটা তো আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, এই বাচ্চাটা, হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, তোমরা মানে শুনতে পারো যে this 3 months old baby was brought to child OPD because of inconsolable crying and bone fractures. খালি কাঁদে, হ্যাঁ, এই কান্না থামানো যায় না। তখন ওর এক্সরে করে দেখা গেল, কি দেখতে পাচ্ছে? এ দেখো মাল্টিপল এরিয়াস ফ্র্যাকচার হয়ে গেছে, দেখছো না? এই দুটো বোন এখানে ফ্র্যাকচার, এখানে হয়েছে মাল্টিপল এরিয়াতে, বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার দেখা যায়, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। 3 মাসের বাচ্চা মাল্টিপল অটোমেটিক্যালি ভেঙে যাচ্ছে বোন, অস্টোজেনেসিস ইমপারফেক্টা। অস্টোজেনেসিস মানে কি? বোন তৈরিতে গোলমাল, ভেঙে যাচ্ছে। তারপরে দেখো এর হাতে গেছে, বিভিন্ন জায়গায়, শরীরে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। অস্টোজেন ইমপারফেক্টের নাম শুনেছে কোনো সময়? নিশ্চয়ই শোনো নাই। হ্যাঁ, তো আমরা এটা প্রসঙ্গক্রমে নিয়ে আসলাম। এখানে আমাদের জন্য দরকার, স্কারবি পরীক্ষার সময় জিজ্ঞেস করে, এটা আমরা পড়বো। তবে তোমাদের ভিতরে যারা পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়ে যারা আছে, যারা পোস্ট গ্রাজুয়েট একটা অংশ, তাদের কিন্তু এটা লাগবে, অস্টোজেন ইমপারফেক্টটা। এটা আনকমন প্রবলেম নয়। এবং কখনো কখনো এই দেখো বোন ভেঙে গেছে, আবার এই বোনগুলো কেমন গ্রস অস্টিও, দেখছো না, একদম বোনের মধ্যে কোনো কর্টিক্যাল টিস্যু নাই, কেমন ইয়ে হয়ে গেছে। এই যে পপকর্ন অ্যাপিয়ারেন্স, পপকর্ন খাই না আমরা, পপকর্ন এরকম না, এখন একদম কেমন যেন হয়ে গেছে, বোনের মধ্যে কোনো ম্যাটেরিয়ালস নাই, এটা ভেঙে যাচ্ছে, ভঙ্গুর, হ্যাঁ, অস্টোজেন ইমপারফেক্ট। এবং এই ভেঙে গেলে পরে বাচ্চারা ব্যথা অনুভব করে কান্নাকাটি করে। এই দেখো ভার্টেব্রাল বডিগুলো কেমন কম্প্রেসড হয়ে গেছে,
হ্যাঁ অস্ট্রেলিয়া। ওয়াইড অ্যান্টিফন্টালিন নাম শুনছো? ছোটবেলায় বাচ্চাদের মাথার সামনের দিকে ওপেন থাকে, এটা ক্লোজ হয় না, হ্যাঁ এরকম থাকে। তাহলে আমরা এখানেও কিন্তু প্রবলেম হলো কোলাজেন সিনথেসিস। এটা হলো জেনেটিক একটা প্রবলেম, যেখানে কোলাজেন টিস্যু তৈরি হয় না, বোনগুলো ফ্রাজাইল হয়ে যায়, এবং এদের অনেক বাচ্চাদের ব্লু স্ক্লেরা থাকে। স্ক্লেরা মানে ওই যে চোখের সাদা যা নীল থাকে, নীল চোখ। নীল চোখ দেখলে অনেকে বেশ নীল চোখ কি সুন্দর, কিন্তু এদের কিন্তু থাকে, কিন্তু এদের রোগটা কিন্তু অসুন্দর, অনেক সময় ডেফনেস থাকে। এটা অস্ট্রোজেনিক কার্ভ, জাস্ট জেনে গেলাম। এটা দেখো, এটা আর একটা জিনিস, এটাও তোমাদের বলবো না এটা ক্যাপেস ডিজিজ, শুধু একটা জিনিস দেখো, এটাও কিন্তু ইনকনসোলেবল ক্রাই, হ্যাঁ হাত দিলে কান্নাকাটি করে। তো এটা তোমাদের এখন লাগবে না। এখন এখানে দেখো এই বাচ্চাটা মাল্টিপল সোয়েলিং নিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছে, বারডেমে ভর্তি হয়েছে। এই যে মাল্টিপল, দেখছো দেখা যায় এক্স রে এই যে ছবিতে খোলা, স্যার দেখা যাচ্ছে। তারপরে এক্স রে করে দেখা গেল এটা হলো একটা নর্মাল বেবির, যদি আমরা এক্স রে করি তাহলে দেখো দিস ইজ এ জ, কিন্তু এইখানে দেখা যায় জ সোয়েলিং, সোলেন হয়ে গেছে জটা, দেখতে পাচ্ছ? একই রকম বয়সের বাচ্চা জ সোয়েলিং। এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, বাট জাস্ট দেখে যাও। হ্যাঁ, এবং এই আপার লিম্বে দেখো এখানে একটা বোন এরকম তৈরি, কর্টিক্যাল বোন, কর্টিক্যাল থিকেনিং হয়ে গেছে। তারপর পায়ে হয়েছে এই কর্টিক্যাল থিকেনিং হয়ে গেছে। এবং এটা হলো ক্যাফেস ডিজিজ, তোমরা পরে যাই পড়বা, ইনফ্যান্টাইল হাইপার কর্টিক্যাল হাইপারস্টোসিস ক্যাফেস ডিজিজ। এই ক্যাফেস ডিজিজ হলেও পরে এরকম বাচ্চাদের কি হয়, ব্যথা করে, কান্নাকাটি কোনোভাবে থামানো যায় না, আবার চিকিৎসাও কিন্তু নাই, অটোমেটিক্যালি ভালো হয়ে যায় 2-3 সপ্তাহ পরে। যাই হোক, এই গেল তোমার মিসসেলেনিয়াস কিছু দেখালাম। নেফ্রোটিক সিনড্রোম কিন্তু তোমরা দেখো নাকি, দেখছো নেফ্রোটিক সিনড্রোমের রোগী? জি স্যার। জি স্যার। চোখ মুখ সব খোলা থাকে, হ্যাঁ পেশাব দিয়ে অ্যালবুমিন বেরিয়ে যায়। এই বাচ্চাটা 5 বছর বয়সের একটা বাচ্চা আমাদের কাছে আসছিল। এই বাচ্চাটা, দিস চাইল্ড ওয়াজ টেকেন টু ইমার্জেন্সি রুম, মানে খুব দৌড়াইতে দৌড়াইতে নিয়েছে, বিকজ অফ সাডেন অনসেট অফ শর্টনেস অফ ব্রেথ and chest pain with occasional cough. He has been suffering from nephrotic syndrome and was on treatment. কেন এর চেস্ট পেন হলো, কেন তার শর্টনেস অফ ব্রেথ হলো? ক্যান ইউ গেজ এনিথিং? আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোমে আমাদের যে পেশাব দিয়ে কি বেরিয়ে যায়, অ্যালবুমিন বেরিয়ে যায়, তাই তো? তো অ্যালবুমিন বেরিয়ে গেলে রক্তের ভিতরে অ্যালবুমিনের পরিমাণ কি হয়, কমে যায়, ঠিক আছে? তো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। অ্যালবুমিনের মেন কাজ হলো কি, কলয়েডাল অসমোটিক প্রেসার এক্সার্ট করা, মেইনটেইন করে। কলয়েডাল অসমোটিক প্রেসার যদি কমে যায় অ্যালবুমিনের অভাবে, তাহলে রক্তের ভিতরে যে প্লাজমা থাকে, তাই প্লাজমার পানির একটা বিশাল অংশ কিন্তু রক্তনালীর বাইরে চলে আসে। এই যে বাইরে চলে আসার জন্য এই যে লিড সোয়েলিং হয়েছে, এগুলো কিন্তু মানে এক্সট্রাভাসেশন হয়ে গেছে, সমস্ত ফ্লুইড বেরিয়ে আসছে। এখন মনে করো যে আমাদের রক্তের ভিতরে সেল আছে, আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, এবং তার সেটা নিয়ে আমরা প্যাকড সেল বলি আমরা, না প্যাকড সেল। আর তার মধ্যে জলীয় প্যাকড সেল আছে সে 45%, আর 55% আছে তোমার প্লাজমা। যদি এখন এই প্লাজমার মধ্যে যে পানি আছে, এই পানিগুলো যদি রক্তনালীর মধ্যে বাইরে চলে আসে, তাহলে কি ভিতরে কনসেন্ট্রেশন বাড়বে না কমবে রক্তনালীর ভিতরে? বাড়বে স্যার। রক্তনালীগুলো এখন ঠিক হয়ে, মানে রক্তগুলো এখন কি হবে, ঠিক হয়ে যাবে, তাই না? কারণ প্লাজমা পানি কমে। তো এই ঠিক হয়ে যাওয়াতে রক্তের যে চলাচল প্রবাহ, এটা কিন্তু ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে কি প্রবাহ বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে স্যার। যত বেশি রক্তের প্রবাহ কমবে তত বেশি কি হবে, থ্রম্বাস ফর্মেশনের সম্ভাবনা বাড়বে স্যার। তাহলে যদি আমরা এইটুকু বুঝি, তাহলে এই যে থ্রম্বোসিস হতে পারে, এম্বোলিজম হতে পারে, তাহলে এই বাচ্চাটা যে আসছে আমাদের কাছে, শর্টনেস অফ ব্রেথ, সাডেন অনসেট অফ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড চেস্ট পেন, তাহলে কি হতে পারে? এই থ্রম্বাস রিলেটেড নিশ্চয়ই কোনো জায়গায় কোনো থ্রম্বাস তৈরি হয়েছে বিকজ অফ স্ট্যাগনেশন অ্যান্ড স্লো স্লাগিশনেস অফ দ্য সার্কুলেশন, এবং সেই
থ্রোম্বাস কোনো জায়গা থেকে ডিসলস হয়ে এম্বোলাস হিসেবে চলে আসছে। তো আমাদের সমস্ত রক্ত যখন পেরিফেরি থেকে আসে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, তাই না? রাইট জি স্যার। রাইট ভেন্ট্রিকল থেকে প্লাস পালমারি ট্রাঙ্ক দিয়ে লাংসের মধ্যে যায়, তাই না? এইরকম একটা এম্বুলাস যদি পালমারি ট্রাঙ্কের মধ্যে চলে যায় তাহলে ইট ক্যান ব্লক এনি পোর্শন অফ দ্য রাইট অর লেফট পালমারি আর্টারি, পারে বন্ধ করতে পারে। কি বলবে পালমারি এম্বোলিজম। So pulmonary embolism is very common, very critical complication of nephrotic syndrome. Critical complication, it is life threatening. এবং এই যে বাচ্চাটার আমাদের শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে বিকজ অফ এম্বুলাস, চেস্ট পেন হচ্ছে এম্বুলাস, কারণ সার্কুলেশন পাচ্ছে না। এবং তখন আমরা এই পেশেন্টের একটা এনজিওগ্রাম করা হয়। হ্যাঁ, এই দেখো ভালো করে খেয়াল করো, এইটাই হয়তো আমাদের আজকের শেষ পড়া। এই যে এলো রাইট পালমোনারি ট্রাঙ্ক, এটা লেফট পালমোনারি ট্রাঙ্ক, দেখছো? জি স্যার। ট্রাঙ্ক আস্তে 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 এই দেখো তার ব্রাঞ্চ পর্যন্ত চলে গেছে, আপার লোবে চলে গেলে, মিডিল লোবে চলে গেল, লোয়ার লোবে চলে গেল, তাই না? কিন্তু এখানে যে দেখো যে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর লেফট পালমোনারি ট্রাঙ্কটা, হ্যাঁ, পালমোনারি আর্টারিটা কিছু দূর যাওয়ার পরে দেখা যায় নাই। এবং এখানে ভালো করে খেয়াল করো, এটা কালো, তাই না? আর এর চারিপাশে কেমন, এটা কিন্তু কন্ট্রাস্ট দেওয়া, ডাই দিয়ে এনজিওগ্রাম করা, এবং এর মার্জিনটা কেমন সাদা। এইরকম একটা জিনিস আমরা কিন্তু মাঝে মাঝে খাই, কি সেটা? পোলো 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 খাও না? জি স্যার। মিন্ট পোলো কি থাকে? পোলো চারিপাশে থাকে সাদা, আর মাঝখানে ফাঁকা থাকে না? মাঝখানে ফাঁকা থাকে। জি স্যার। এই ফাঁকা জায়গাটা হলো এখানে কালো, আর যে চারিপাশে সাদা থাকে সেটা হলো ডাই। এটাকে বলে হয় পোলোমেন্ট সাইন। এটা হলো, it is a radiological appearance of pulmonary embolism. এই পালমোনারি এম্বোলিজম কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের অনেক বাচ্চা তাদের হতে পারে। এবং তোমরা ইকোনমিক ক্লাস সিনড্রোম পড়ছো নাকি? ইকোনমিক ক্লাস সিনড্রোম পড়ো নাই মনে হয়? আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ ধরে যদি কেউ বসে থাকে, বসে 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছে, কোনো হাত পা নাড়াচ্ছে না, তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস মাসেল যেটা আছে, কাপ মাসেলের মধ্যে কিন্তু কি হতে পারে? ডিপ থ্রম্বাস তৈরি হয়ে যেতে পারে, বুঝতে পারছো? সেই জন্য কিছুক্ষণ কথা বলা হয় যাতে করে কারণ মাসেল ইয়ে হয়। তো যাই হোক, এই ধরনের কন্ডিশন যেখানে রক্তগুলো হাইপার হতে পারে, কোয়াগুলেশন করতে পারে, এই সমস্ত পেশেন্টের, যেমন নেফ্রোটিক সিনড্রোম, যাদের ব্লাডটা ঠিক হয়ে যায়, তাদের কিন্তু এই ধরনের এম্বুলাস ফর্মেশনের সম্ভাবনা থাকে। সেই জন্যে কোনো নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা যাদেরকে আমরা কোনো রকমের দেখি না, তাদের চিকিৎসা প্রেডনিসোলন দেই, বলো আরে নেফ্রোটিক সিনড্রোম, এর আবার চিকিৎসা কি, প্রেডনিসোলন খাক ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের যদি এই ধরনের sudden onset of severe chest pain and respiratory distress যদি আসে, please don't hesitate to think of what? Pulmonary embolism. এটা পোস্ট গ্রাজুয়েট লার্নিং। এখানে আরেকটা এক্সরে আমরা দেখছি, this child has been suffering from generalized lymphadenopathy, তাই না? সমস্ত শরীরে, এবং facial swelling আছে। তো lymph node biopsy revealed non-Hodgkin lymphoma। এই দেখো এক্সরেটা দেখেছো? এটা হলো enlarged supracardiac shadow। এখানে তো এত বড় থাকার কথা না, এখানে বাইলেটারাল যে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড গুলো আছে, সেই লিম্ফ নোড গুলো কিন্তু ফুলে গেছে, হ্যাঁ, বড় হয়ে গেছে। এটা হলো সুপ্রাকার্ডিয়াক শ্যাডো এনলার্জড হয়ে গেছে, এবং লিম্ফোমার কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে ফাইন্ডিং। এবং ওর যে মুখটা যে ইডিমেটাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কেন? যে এখানে যে ভেনাস রিটার্ন হয়েছিল সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, তাই না? তারপরে চাপ সৃষ্টি করলে পরে সুপিরিয়র ভেনা কাভা আমাদের ড্রেন করে কোথা থেকে? আপার পার্ট অফ দ্য বডি, আইলিড, স্কাল, এখান থেকে, তাই না?
এগুলো কিন্তু ইডিমেটাস হয়ে যায়, কপিলার ভেনা কেবল সিমটম। তাহলে এইটাই হলো আমাদের লাস্ট কেস। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের অনেক প্রায় 2 ঘন্টা আমরা ক্লাস করলাম। তো তোমাদের কতটুকু বুঝছো কি বুঝছো না আমি এখন জানি না। তো আমি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ওই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে করতে পারো। ওকে জি স্যার। জি স্যার। এখন কি করব? এই এটা বন্ধ করে দেবো? স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য। আজকে সবাই স্যার ক্লাসে সব পড়া অনেক ভালোভাবে বুঝতে পারছে। আপনার প্রত্যেকটা পিকচারের পরে সবাই নিজে থেকে ডায়াগনোসিস কমেন্ট করেছে যে এটা এটা হতে পারে। ও তোমাদের কাছে অলরেডি ফিডব্যাক চলে এসেছে? জি স্যার। আচ্ছা গুড। তোমাদের এটা ওই যে ফেসবুকে দেখছে নাকি ছেলে পেলে নাকি? জি স্যার, স্যার ফেসবুকে ফেসবুক স্যার। দেখেছি। আচ্ছা স্যার কমেন্ট বক্সে একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে কেন ব্লু স্ক্লেরা হয়? ও এটা তো জানি না। এটা অস্ট্রোজেন ইমপ্যাক্টের 5টা 6টা টাইপ আছে। টাইপ 1 এ ব্লু স্ক্লেরা হয়। কেন হয় এটা এটিওলজি ইজ নট নোন। তবে এটার মেন যে প্রবলেম হয় সেটা হয় যে তোমার কোলাজেন সিনথেসিস তো, আর স্ক্লেরাও তৈরি হয় মিনি কোলাজেন দিয়ে। তো এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা কিন্তু খুব ক্লিয়ারলি কোনো জায়গায় ডিসক্রাইব নাই। এটা একটা ফাইন্ডিংস আর কি। এই তো এটা আমি জানি না এবং আমি খুঁজছি কিন্তু খুব পাইনি। ওকে আর কিছু? থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? রিকেটস আর স্কারবি কিন্তু ভুল করলে হবে না। রিকেটস স্কারবি কনজেন্টাল হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে মনে করো যে ওই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপরে এটা ধরো তোমাদের তো ওই যে ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ডবল বাবল শ্যাডো, এগুলো বুঝতে কি অসুবিধা? না স্যার আমরা স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে আর আমরা আরো এক্সরে আছে, এগুলো ধরো বোনের আর একদিন হয়তো তৈরি করে করা যাবে। বোনের অনেক এক্সরে আছে, যেমন অস্টিওমাইলাইটিস আছে, টিভি আছে, ওটিভি বোন আছে, এগুলো আছে। যাই জি হোক স্যার। এগুলো পরে তোমাদের বেসিক যে লার্নিং এখানে যদি কোনো ইয়ে থাকে পরে আমাকে জানাইও। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ওকে জি স্যার। হ্যাঁ জি ঠিক জি আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।